বস, আমাদের মালগুলো পুলিশ ধরে নিয়ে গেছে। ধরেছে কিভাবে? তাছাড়া তোরা কোথায় ছিলি? বস, আমরা তো মাল নিয়ে আসছিলাম, পথের মধ্যে অনেক পুলিশ দেখতে পাই, তাই আমরা চুপ করেছিলাম। থেমে গেলি কেন? এরপর কি হয়েছে বল। বস, কিছুক্ষণ পর জানতে পারি ওরা নকল পুলিশ। কি করে জানতে পারলি? কেননা ওখানে দাঁড়ানোর 5 মিনিট পর আরও কিছু পুলিশ আসে এবং ওই পুলিশ দেখে আগের পুলিশগুলো দৌড়াতে শুরু করে। তখন বুঝেছি এরা নকল পুলিশ, আসল পুলিশ আসতেই এরা দৌড় দিয়েছে। তোরা দৌড়ে কেন পালিয়েছিস? ওখান থেকে একটা বাক্স যদি নিয়ে আসতে পারতি তাহলে আমার $2 কোটি বেঁচে যেত। এত দাম ওই বাক্স? তা কি ছিল বস ওই বাক্সে? একে তো আমার এতগুলো ডলার ক্ষতি করেছিস, উল্টে এখন আমারই এই অবস্থা করছিস। তোকে তো আমি আজকে শেষ করে দেবো। বস, আমাকে মারবেন না। তোদের যাদের দেখে দৌড়ে এসেছিস জানিস ওরা কে? কে ওরা বস? ওরা ছিল আকাশের লোক। বস, এই আকাশকে? আকাশ হলো মাফিয়ার চোখের কিং। ওর কোথায় রাজ্যের মানুষ ভয় পায়। কি বলেন বস, আপনিও কি ভয় পান? ভয় পাবে না তো কী করবো? ওর ক্ষমতা এতই বেশি যে ওই জায়গায় যে পা রাখে ওই জায়গায় মানুষ ভয়ে তো কাঁপে, উল্টে ওর লোকেদের দেখলে তো ভয়ে অনেক মারা যায়। বস, আমার তো এখনই ভয় করছে আপনার কথা শুনে। উনি যদি কখনো আমার সামনে আসে তাহলে ওনাকে চিনব কি করে? ওনাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু ওনার নাম সবাই জানে। ওনাকে সবাই একে বলে চেনে। একে মানে কি বস? একে মানে আকাশ। বস, আমাদের এইবারের মতো মাফ করে দিন, আমরা এই ভুল আর করব না। তো করবে না, কিন্তু আমার ছেলে যদি সামনে যায় তাহলে না জানি কি হয়। কি হবে বস? তাড়াতাড়ি আমার ছেলেকে কল দিয়ে বলে এখানে আসার জন্য। লোকটা কল কেটে দিয়ে জানতে পারলো ডেভিল অনেক আগেই পেরিয়ে পড়েছে। কথাটা শুনে রানা বলে, আমার ছেলেকে আজকে মনে হয় বাঁচাতে পারলাম না। অন্যদিকে ডেভিল 30 জন লোক নিয়ে আকাশের আস্তানার দিকে যেতে থাকে। যাওয়ার সময় পাশে যতগুলো দোকান ছিল সবাই ভয়ে কাঁপতেছে, কেননা ওনারা ভালো করে জানে ডেভিল ওখানে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না। ডেভিল গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পর হঠাৎ করে একটা শব্দ হয়। এই শব্দের কারণে ডেভিলের 3টা গাড়ি হাওয়ায় ভাসতে থাকে। তা দেখে ডেভিল ভয় পেয়ে যায়। আকাশের লোক এসেছিল ডেভিলকে মারার জন্য, কিন্তু ডেভিল ওদের সাথে মারামারি করতে থাকে। ডেভিল 2জনকে মাটিতে শুয়ে দেয়। পরেরজনের বডি দেখে ডেভিল ভয় পেয়ে যায়। ওই লোকটা যেই ডেভিলকে মারতে যাবে অমনি রানা ওখানে চলে আসে এবং ওই লোকের পা ধরে বলে, প্লিজ ভাই, আমার ছেলের প্রাণ ভিক্ষা দিন। ও আর কখনো এখানে আসবে না। কথা দিলাম ভাই, প্লিজ। আমার একটা মাত্র ছেলে, ওকে ছেড়ে দিন ভাই, প্লিজ ছেড়ে দিন। তোর ছেলেকে বলে দিবি এরপর যদি আমি অথবা ভাইয়ের সামনে বা আশেপাশে একে দেখি তাহলে আমি একে মেরে ফেলবো। ভাই একে ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন। আর কখনো ও আপনার সামনে আসবে না। এই প্রথম কারো প্রাণ ভিক্ষা দিচ্ছি। এই তোরা ওর মাথা ন্যাড়া করে জুতার মালা গলায় দিয়ে ওকে এখান থেকে বিদায় কর। ভাই আসার আগে এখান থেকে বিদায় কর একে। কিছু লোক আসে ডেভিলের মাথা ন্যাড়া করে জুতোর মালা গলে দিয়ে এখান থেকে বের করে দেয়। ডেভিলের এমন অবস্থা দেখে সবাই হাসতে থাকে। অন্যদিকে আকাশ ভার্সিটিতে ক্লাস করতেছে। আপনার একটু আগে যে আকাশের কথা শুনেছেন, এখন যে ভার্সিটিতে পড়তেছে, দুজনেই একই ব্যক্তি। তাই আপনারা এখানে আবার সবটা গুলিয়ে ফেলবেন না। কিভাবে কি হতে চলেছে তা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আকাশ এখানে 2টা চরিত্রে অভিনয় করতেছে, একটা হলো ভালো দিক, আবার আরেকটা ভয়ঙ্কর দিক। 2টো চরিত্র আমরা গল্পেই তুলব। কিছুক্ষণ পর ওখান থেকে ক্লাস শেষ করে বেরিয়ে পড়ে। আপনাদের সংক্ষেপে আকাশের সম্পর্কে বলি। আকাশের পরিবারে কেউ নেই, একদম একা ও। সকালে কাজ করে আর এরপর শুরু করে মাফিয়া। তবে আকাশকে ওর লোকেরা দেখেছে, বাইরে কেউ ওকে দেখেনি, কিন্তু ওর নাম সবাই জানে। আর ভার্সিটিতে এই নামের জন্য ওকে অনেক কথাই শুনতে হয়। তাহলে একটু ডেমো দেখে আসি। ভার্সিটির প্রথম দিন ছিল। আকাশ যখন স্যারের কাছে আসে, স্যার আসবো কি? রুমে তো প্রায় এসেই গিয়েছো, আর একটু আসলে তো পারমিশন নিতে হতো না? তবুও স্যার, এখন কি ভেতরে আসবো? আসো। তা আজকে যেহেতু তোমাদের প্রথম দিন তাই বেশি প্রশ্ন করব না, শুধু তোমাদের পরিচয় জানবো। এবং এই বছরই তোমাদের শেষ হবে ভার্সিটির লাইফ। এরপর তোমাদের পড়াশোনা শেষ হবে, তারপর তোমরা নিজেদের লাইফ নিয়ে ভাবতে থাকবে। তবে একটা কথা বলি, দেরি করবে না কিন্তু ক্লাসে আসতেই। ঠিক আছে স্যার, তাই হবে। তোমাদের তাহলে পরিচয় বলো। এরপর একে একে সবাই নিজেদের পরিচয় বলতে থাকে। সবার পরিচয় বলা শেষ করার পর, এই ছেলে, তুমি তো সব্বার লাস্টে এসেছো, তুমি নাম বলো। স্যার আমার নাম আকাশ। এই নামটা শুনে ওখানে থাকা সব ছাত্রছাত্রী এবং স্যার পর্যন্ত ভয় পায়। কেননা আপনাদের তো আগেও বলেছি
আকাশকে সবাই ভয় পায়, কেননা ওর নাম শুনেই সবাই এত ভয় পায়, না জানি ওকে দেখলে কেমন হবে। সবার দিকে তাকিয়ে দেখতে থাকে, সবাই খুব একটা ভয় পেয়ে আছে। অনেকে ভয় তাকিয়ে আছে, আবার অনেকে দাঁড়িয়ে দেখতেছে। ব্যাপারটা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলে, স্যার আপনি যা ভাবছেন আমি আসলে সে না। তাছাড়া আমি কোথায় আর আমার ওই আকাশ কোথায়? তোমার নাম আকাশ হলে তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন স্যার? এই শহরে কারোর নাম আকাশ রাখার পারমিশন নেই। যদি কেউ রাখে তাহলে তার পরিবর্তন করতে হয়, নয়তো কি স্যার? নয়তো ওকে মেরে ফেলা হয়। কি বলছেন স্যার? আমার সবে মাত্র 26 বছর, এই অল্প বয়সে মরে যাব? তুমি বেঁচে আছো এটাই তোমার জন্য সৌভাগ্য মনে করো। ভুলেও বাইরে এই রকম কাজ করবে না। তাছাড়া তুমি খুব সাবধানে থাকবে। দেখতে তো তোমাকে ভালোই দেখাচ্ছে, লম্বাও আছো ভালো। তা মারামারি কি পারো? ঠিক আছে স্যার, কিন্তু স্যার মারামারি তো পারি না। তাহলে তো সমস্যা বেড়ে যাবে অনেক। তবুও সাবধানে থেকো তুমি। ওই দিন ক্লাস শেষ করে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আকাশ নিজের মাফিয়া পোশাক পরে নেয়, যে পোশাকে ওকে সবাই চিনে। গাড়ি নিয়ে চলে আসে নিজের আস্তানায়। তবে অন্য সব গল্পের মতো আকাশের আস্তানা কোনো জঙ্গলে বা সমুদ্রের ধারে নয়, এবার একদম খোলাভাবে। কেননা এভাবে গল্পে আকাশ এতটাই পাওয়ারফুল থাকে যে ওর আস্তানায় একটা মশাও ঢুকতে পারে না। এমনকি ওর আস্তানায় পুলিশও আসতে পর্যন্ত ভয় পায়, এবং আসতে হলে আগে পারমিশন নিতে হয়। এইদিকে ওখানে আসার পর আবির দৌড়ে এসে দরজা খুলে দেয় এবং হাত ধরে নামায়। এই জায়গায় আবির ছাড়া অন্য কেউ আকাশের কাছে যেতে ভয় পায় এবং আকাশকে ছুঁতেও পারে না। গাড়ি থেকে নামার পর বৃষ্টি আসতে শুরু করে। আবির একটা ছাতা এনে মাথার উপর ধরে। ভাই ভেতরে আসুন। আকাশ ভিতরে আসে। ভিতরে এসে নিচের চেয়ারে বসে পড়ে। বলো আজকের খবর কি? খবর আছে একটা। কি খবর? তাড়াতাড়ি বলো, আমাকে অন্য জায়গায় যেতে হবে। আমরা রানার মাল এনেছি, ওর ছেলে আছে। এরপর কাহিনীগুলো বলতে থাকে। সবটা শোনার পর আমি 1 ঘন্টার মধ্যে রানা অথবা ওর ছেলের মাথা এই মেইন গেটে যেন ঝুলানো দেখি। 1 ঘন্টা তো বেশি দূর, আপনি বললে আমি 20 মিনিটে মাথা নিয়ে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে, আর একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। 8 মিনিট পর আবির, রানা ও ডেভিলের কাছে আসে। কি ভাই, আপনি কী জন্য এসেছেন? 2টা অপশন দেব। কি? তাছাড়া কিসের জন্য? আকাশ ভাই বলেছে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের মাথা নিয়ে যাওয়ার জন্য। প্লিজ ভাই, এমনটা করবেন না। তোমাদের মধ্যে ডিসাইড করো কার মাথা নিয়ে যাব। তাহলে আপনি বাবার মাথা নিয়ে যান, ওনার তো বয়স হয়েছে, এমনিতেও মরবে আর অমনিতেও ও মরবে। আমি মরতে চাই না। তুই আমার ছেলে হয়ে এমনটা বলতে পারলে? প্লিজ বাবা আমাকে বাঁচাও। আমি পারবো না। তোদের আর ডিসাইড করতে হবে না, আমি বুঝেছি কার মাথা নিতে হবে। কার মাথা? আবির কিছু না বলে ডেভিলের মাথাটা কেড়ে নিয়ে আসে। এতে করে রানা কোনো কথা বলেনি, কেননা রানা যদি কিছু বলতো তাহলে রানাকেও শেষ করে দিত। কিছুক্ষণ পর ওই কাটা মাথা নিয়ে চলে আসে আকাশের কাছে। আকাশের সামনে এনে মাথাটা ধরে। মাথার গলা দিয়ে রক্ত পড়তে থাকে, যা দেখতে থাকে আকাশ। সবটা দেখার পর খুশি হয়ে যায়। এই মাথাটা গেটের সামনে লাগিয়ে দাও। ভাই এখনই লাগিয়ে দিচ্ছি। গেটের সামনে মাথাটা লাগিয়ে দেয়। এই আস্তানা থেকে আরেকটা আস্তানায় যায়। ওখানে আরেকজন কাজ করে আকাশের হয়ে। ওখানে গেলে গাড়ি থেকে নামবে, রবি দৌড়ে সে হাত ধরে নামিয়ে দেয়। ভাই আসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমি রাস্তা দিয়ে আসলে রাস্তা পর্যন্ত ভয় পায়, আর সেখানে আমার অসুবিধা হবে কি করে? ঠিক তো ভাই। ভাই একটা কথা বলার ছিল। কি কথা? একজন পুলিশ অফিসার এসেছে আপনার সাথে কথা বলার জন্য। উনি 1 মাস ধরে চেষ্টা করেছে, কিন্তু আজকে গিয়ে সিরিয়াল পেয়েছে। আমি রুমে গেলাম, তুমি ওনাকে পাঠিয়ে দাও। ওকে ভাই। কিছুক্ষণ পর 20 জন পুলিশ আসে রুমের মধ্যে। ওরা রুমে আসার পর, আপনাদের সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই, আরও অনেক জায়গায় যেতে হবে। আপনি কোথাও যেতে পারবেন না। কেন? কারণ আপনাকে আমরা এখন গ্রেপ্তার করে নিয়ে যাব। পুলিশের কথা শুনে আকাশ, রবি ও ওখানে থাকা বাকি লোকেরা অবাক হয়, কেননা এখানে পুলিশ আসতে ভয় পায়, সেখানে কিনা গ্রেপ্তার করবে, তাই ওরা অবাক হয়। তোদের সাহস হয় কি করে এখানে আসার? যাও এসেছিস, এত বড় বড় কথা কি করে বলছিস? আজকে তোদের একটা কেউ আমি জীবিত এখান থেকে ফিরতে দিব না। দেখুন, গভর্নর আদেশ, ওনাকে এখান থেকে যে কোনোভাবেই নিয়ে যাব। দরকার হলে ওনাকে নেওয়ার জন্য আমরা আরও ফোর্স আনবো, দরকার হলে। তবু ওনাকে এখান থেকে নিয়ে যাব। ও তাই নাকি? মনে হয় উনি আমাকে চিনতে পারেনি।
একটা কাজ করো রবি, ওনাকে পাশের রুমে নিয়ে গিয়ে একটু বুঝিয়ে দাও। আসুন স্যার আমার সাথে। পুলিশ অফিসারকে ভিতরে নিয়ে গিয়ে মারতে থাকে। মারতে মারতে 2 হাত ভেঙে দেয়, সাথে 2 পাও। অফিসার ওখান থেকে যে আসবে তার কোনো উপায় নেই। রবি বের হয়ে, আপনাদের অফিসারকে এখান থেকে নিয়ে যান। যদি কখনো এখানে দেখি তাহলে একটা কেউ আমি বাঁচিয়ে রাখবো না। যা ভাগ এখান থেকে। বাকি পুলিশগুলো তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পর, সরি ভাই, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে এখানে। কোনো ব্যাপার না, একটা কাজ করো, কিছুক্ষণ পর তোমরা একটা জায়গায় যাবে, ওই জায়গায় গিয়ে এই কার্ড দেখাবে, এরপর ওরা কিছু জিনিস দিবে যা নিয়ে তোমরা চলে আসবে। তাই হবে বস। আমি তাহলে যাচ্ছি, আমার সময় হয়ে আসছে। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাই হবে। ওখান থেকে গাড়ি নিয়ে আসছিল। পথের মধ্যে ট্রাফিক সিগন্যাল ছিল, তাই দাঁড়িয়েছিল আকাশ। অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে বোর হচ্ছিল, তাই গাড়ি থেকে বের হয়। সামনে কিছু লোক দাঁড়িয়ে ঝগড়া করছিল, যার জন্য গাড়ি চলতে পারছে না, তাই ওদের কাছে যায়। কি হয়েছে ভাই, এখানে কি হচ্ছে? আপনারা এখানে দাঁড়িয়ে ঝগড়া করছেন, তার জন্য দেখেন কত লোক সমস্যায় ভুগতেছে। ওই তুই কে রে? তুই কি জানিস আমি কে আর ও কে? ঝগড়া করতেছো তোমরা? তাহলে সেখানে আমার জানার কথা তো না, তা বেশি কথা বলতে চাই না। এখান থেকে রাস্তা মাপো সময় থাকতে। তোর সাহস তো কম না, তুই আমাদের মধ্যে কথা বলছিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। লোকগুলো এবার নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে দিয়ে আকাশের দিকে আসে। আকাশ ওদের এক এক করে মারতে থাকে। ওদের মারতে দেখে বাকি লোকগুলো চলে আসে মারার জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। ওদের সবাইকে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে আছে। এখন হয়তো অনেকেই ভাবছেন কি থেকে কি হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলতে আকাশ এখন নিজের নর্মাল পোশাকে এখানে এসেছে, যার জন্য ওকে চিনতে পারে না। সেজন্য এমনটা হয়েছে। যদি আকাশ নিজের আগের রূপে থাকতো তাহলে এই সমস্যা হতো না। এতে করে ওকে এত মারামারি করতে হতো না। মারামারি শেষ করে যে নিজের গাড়ির দিকে যেতে থাকে, তখন একটা হাত আকাশকে বাধা দেয়। হাত ছড়াতে গেলে বুঝতে পারে এটা একটা মেয়ের হাত, কেননা এই হাত এতটাই নরম যে বলার বাহিরে। তাই ধরে রাখে হাতটা। কিছুক্ষণ পর কেউ একজন হাতে চুটকি মারে। এতে করে আকাশের হুঁশ আসে। হুঁশ আসতে, এই যে হাতটা সরান এখান থেকে। তার আগে এটা বলেন, আপনি আমার পথ আটকে কেন দাঁড়িয়েছেন? আপনি ওই লোকগুলোকে এভাবে মারলেন কেন? আমি কোথায় কখন কাকে মারলাম? একটু আগে যাদের মারলেন ওনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঝগড়া করছিল, তার জন্য দেখেন রাস্তায় কত জ্যাম, তাই আমি এমনটা করেছি। বুঝতে পেরেছি, কারণ আমি এই রকম গুন্ডা মাস্তানদের একদম সহ্য করতে পারি না। এর সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। কীরকম? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই লোকগুলোকে মেরে আপনিও ওদের মতো গুন্ডা হয়ে গিয়েছেন, তাই আপনাদের মধ্যে ওদের মধ্যে তো কোনো তফাৎ নেই, তাই না? তাই তো, আমি তো ভেবে দেখিনি। তা আপনার নাম কি জানতে পারি মিস? আমার নাম ইরা চৌধুরী। অনেক কিউট তো আপনার নাম। আমি জানি আমার নামটা অনেক কিউট, তা আপনার নাম কি শুনি? হুম। আমার নাম পারভেজ হোসেন আকাশ, সবাই আমাকে আকাশ বলে চেনে। আকাশ নামটা শুনে এক নিমেষেই ইরার মুখ থেকে হাসি চলে গিয়ে ভয়ের সাপ দেখা যাচ্ছে। এতে বুঝতে পারে ইরা ভয় পেয়েছে। সরি, বিশ্বাস করুন, আমি কখনো আপনাকে এমন করে কথা বলবো না কি আমি কখনো আপনার সামনেই আসবো না। প্লিজ এবারের মতো মাফ করে দিন আমাকে। আমি নিজেই আপনাকে কথা দিচ্ছি, কখনো আপনার সামনে আমি আসবো না। আসলে আপনি যা ভাবছেন আমি মোটেও সে না। ওই আকাশ আর আমার মধ্যে অনেক তফাৎ। আপনি যে আকাশকে চেনেন আমি কিন্তু উনি না। আমি একদম সাধারণ একটা ছেলে, বিশ্বাস করুন। সত্যি বলছেন তো? দেখুন, পরে কিন্তু কোনো পাল্টি মারতে পারবেন না। আমি সত্যি বলতেছি, বিশ্বাস করুন। তাহলে আপনাকে ভয় পাবো কেন? যান যেখানে যাচ্ছেন। কি মেরে বাবা, 1 মিনিটে চেঞ্জ হয়ে গেল। কি ভাবছেন? হুম, যান তো এখান থেকে, অযথা আমার সময় নষ্ট করবেন না। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ শুধু ইরার দিকে তাকিয়ে দেখে চলেছে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে রাস্তা দিয়ে গাড়ি চলতে থাকে। ওখান থেকে বাসে এসে শুয়ে পড়ে। শুয়ে শুধু মেয়েটার কথাই ভাবছে। রাতের বেলা আকাশ শুয়ে পড়ে। তখন একটা স্বপ্ন দেখে আকাশ।
যে স্বপ্নটা ছিল তা আপনাদের পরের পর্বে পড়ব, কেননা এই পর্বে বলে দিলে ইন্টারেস্টিং কমে যাবে। তাই যদি পরের পর্বের জন্য রেখে দেই তাহলে একটু ইন্টারেস্টিং হবে। তাহলে চলুন গল্প নিয়ে একটু কথা বলি। প্রতিদিনের মতো আকাশ জিম করতে থাকে, তখন ওর নাম্বারে কল দেয় রবি। হ্যাঁ রবি বল। ভাই আজকে একটা অপারেশনে যেতে চাই, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি সহকারে যাব। তা সাবধানে কাজগুলো করবে, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর আকাশ যখন রেডি হয়ে বের হচ্ছিল তখন আকাশ স্বপ্নে যা দেখেছিল তা এখন ওর সামনে দেখতে পাচ্ছে। তাছাড়া এমনিতেই অনেকে মনে করেন স্বপ্নের কথা কাউকে বলতে হয় না, কিন্তু এটা যেহেতু গল্প তাই বলতে অসুবিধা নয়। এর সাথে সামনে দেখা আর স্বপ্নে দেখা দুটোই একসাথে চলে যাবে। তাহলে চলুন স্বপ্নে কি দেখেছিল তা আমরা একটু শুনে আসি। স্বপ্নে দেখা কাহিনী বলি। আকাশ বাসা থেকে বের হয়ে একটা শপিং মলে যায়, কেননা কোর্টে কপি পরে গিয়েছিল সেজন্য চেঞ্জ করার জন্য। আর এই কপি পরে যাওয়ার কাহিনী বলি। সকালে বের হয়ে আবার ও জ্যামে আটকে আছে। তার পাশে একটা মেয়ে ছিল, মেয়েটার চেহারা দেখে চিনতে পারে। এ কি, আপনি এখানে? কেন, আমাকে দেখে এত অবাক হওয়ার কি আছে শুনি? না মানে এমনি, ওই দিন দেখে মনে হয়েছিল রাস্তার আশেপাশে পড়ে থাকা মেয়েদের মতো, কিন্তু এখন দেখি ঠিক আছে। কি, আমি রাস্তার মেয়ে? আজকে তোকে আমি কি করব নিজেও জানি না। তাই হাতে থাকা কফি আকাশের দিকে ছুঁড়ে মারে। ওই কফি এসে আকাশের কোর্টে গিয়ে পড়ে। এতে করে আকাশের রাগ হয়, কিন্তু তারপরও কিছু বলেনি, কেননা ইরার কিউট চেহারার দিকে তাকিয়ে সব ভুলে গিয়েছে। আকাশও কম না, গাড়ি নিয়ে ইরার পথ আটকায়। গাড়ি থেকে নামুন, নামুন বলছি। আমি কি করেছি? আমি নামবো না। আপনি যদি না নামেন তাহলে আমি ভিতরে আসব। প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। এই যে, আমাকে আপনি ওই রকম মিন করেছেন কেন? তাহলে ভেতরে কেন আসতে চেয়েছেন? তাছাড়া আমি অনেক মুভিতেও এরকম কাহিনী দেখেছি। ও তাহলে এই ব্যাপার, এই জন্য তোমার এত ড্রামা। কেন বন্দি করছেন বললেন না তো? বন্ধি না, আসলে আমাকে কপি কেন মারলেন তা জানতে এসেছি। বিশ্বাস করুন, আমি তো আপনাকে কফি খেতে দিয়েছিলাম, কিন্তু আপনি তো ধরতে পারলেন না, তাই আপনার শরীরে পড়েছে। তাই বলে কেউ ওইভাবে কফি মারে? সরি, ভুল হয়ে গিয়েছে। ভুলের শাস্তি তো আপনাকে দিতেই হয়। এই বলে ধীরে ধীরে ইরার কাছে যায়, গাড়ির ভিতর মাথা ঢুকে ইরাকে কিস করে ওখান থেকে চলে আসে গাড়িতে। এদিকে ইরা সবকিছু মাথার উপর দিয়ে গেল, অন্যদিকে আকাশ শপিং মলে আসে চেঞ্জ করার জন্য। তখন চেঞ্জ করার সময় ভাবতে থাকে স্বপ্নে আর বাস্তবের কথাগুলো। এটা কি করে সম্ভব? স্বপ্নে যা দেখেছি তা বাস্তবে মিলে গেল কি করে? কোনো তো একটা ব্যাপার অবশ্যই আছে, নয়তো এমনটা হতো না। এইদিকে চেঞ্জ করে চলে আসে ভার্সিটিতে। ওই ভার্সিটিতে আসতে আসতে আকাশ চমকে ওঠে এই জন্য, কেননা সামনে দাঁড়িয়ে আছে ওই ইরা নামে মেয়েটি আকাশের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি তো আকাশকে দেখে অবাক হয়। এ কি, আপনি এখানে প্রতিশোধ নিতে এসেছেন? জি না। তাহলে কেন এসেছেন? এই প্রশ্ন তো আমারও। আপনি এই ভার্সিটিতে কেন এসেছেন? দেখুন, আপনাকে কেন বলবো? তাছাড়া একে তো আমার সাথে ওইসব ভাবতেও আমার শরীর শিউরে উঠতেছে। চিন্তা করছেন কেন? সব কিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক হবে? আমাকে আজ পর্যন্ত কোনো ছেলে জড়িয়ে ধরতে পারেনি, সেখানে ফার্স্ট আপনি কি না ভাবতে পারছি না আমি। থাক সেসব কথা, ভার্সিটিতে আমার পেছনে ঘুরঘুর করে সময় নষ্ট করবেন না। আমি কারোর সাথে প্রেম করব না। আমি তো আপনাকে একবারের জন্য বলিনি আমার সাথে প্রেম করার জন্য, তাহলে আপনি কি করে বলছেন আমি আপনার সাথে প্রেম করব? দেখুন, আমি সিনেমাতে দেখেছি এই সব কিছু থেকেই প্রেম শুরু হয়। ওয়াও, আমি তো এই নিয়ে একবারও ভাবিনি, তবে এখন থেকে ভাবতে হবে। আচ্ছা, আপনি কি সিনেমা বেশি দেখেন? আপনি কি করে বুঝলেন? না, আসলে সব কিছু সিনেমার কাহিনী দিয়ে বলে বোঝাচ্ছেন, তাই বললাম আর কি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। এদিকে দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পর ডেভিল নামের একটা লোক তার লোকজন নিয়ে ভার্সিটিতে আসে। এখন হয়তো আপনারা বলবেন দ্বিতীয় পর্বে তো ডেভিলকে মেরে ফেলা হয়েছে, তাহলে এখন আবার ডেভিল কি করে আসলো?
যদি এমন প্রশ্ন আপনাদের কারো মনে এসেই থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আপনাদের জন্য পৃথিবীটা গোল। তাই এখানে এক এক নামে শত মানুষ থাকতে পারে, তাই এতে চমকানোর কিছু নেই। ওই ডেভিল আর এই ডেভিলের মধ্যে অনেক মিল আছে, কেননা এই দুই ডেভিলই ছিল মাফিয়া। এখন চলুন গল্পে ফেরা যাক। ডেভিল ভার্সিটিতে এসে মেয়েদের ডিস্টার্ব করতে থাকে, কারো না কারোর প্যান্ট গেঞ্জি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বলতে গেলে রীতিমতো র্যাগিংয়ের শিকার। কিছু কিছু মেয়ে প্রতিবাদ করতে গেলে সমস্যায় পড়ে যায়। তখন ইরা আসে। কি হচ্ছে এখানে? ওগো সুন্দরী, তুমি এখানে কি করছো? বস বস, এই তো দেখি আসমানের পরীর মতন। পরি হলে ডানা কোথায় ওর? বস, আপনি ওর পিঠে হাত বুলিয়ে ডানা গজিয়ে দিন। তোর মাথায় তো অনেক বুদ্ধি। তা এখন বল, ভিতরে নিয়ে গিয়ে ডানা লাগাবো নাকি সবার সামনে? বস, সবার সামনেই লাগান। ঠিক আছে। কথাগুলো বলে ইরার দিকে পা বাড়ে। ইরা তো কিছুটা ভয় পায়। তখন ইরার একটা আইডিয়া আসে, তাই তাড়াতাড়ি করে আইডিয়া কাজে লাগায়। তোরা জানিস না আমি কে, আমি কার কি হই? তাই নাকি? দেখি কার কি হোস তুই। আমি আকাশের গার্লফ্রেন্ড। কথাটা শুনে ডেভিলের মুখে হাসি এক নিমিষে মুছে গেল। ওই মেয়েটি কি বলে? যদি এ মেয়ে আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ড হয় তাহলে তো আমাদের মরা নিশ্চিত। বস, ওই মেয়ে মিথ্যা বলতেছে। যদি সত্যি হতো তাহলে ওকে বলেন আকাশ ভাইকে এখানে নিয়ে আসতে। আরে বলদ, আকাশ ভাই এখানে আসলে তো আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। বস, চিন্তা করবেন না, এই মেয়ে মিথ্যা বলছে। যদি সত্যি হয় তাহলে আকাশ ভাইয়াকে আনতে বলুন এখানে। ওই মেয়ে, তুমি যে সত্যি বলতেছো তার প্রমাণ কি? এটা তো এবার ফেসে গেল। ওদের থেকে বাঁচার জন্য আকাশকে দেখিয়ে দেয়, কেননা আকাশ মাত্র ক্লাস শেষ করে বের হয়েছিল। ঠিক তখনই এরা দেখিয়ে দেয়। বস, এটা নাকি আকাশ ভাইয়া। একে দেখে তো কেউ ভয়ই পাবে না। বিশ্বাস না হলে ওকে হারিয়ে দেখা। ঠিক আছে, আগে ওই ছেলের একটা ব্যবস্থা করি, তারপর তোর ব্যাপারটা দেখতেছি। ওরা ইরাকে ছেড়ে দিয়ে আকাশের কাছে আসে। ওখানে এসে আকাশকে একটা ঘুষি দেয়। যদিও আকাশ এর জন্য মোটেও প্রস্তুত ছিল না, কেননা মনে করতেছিল ওরা অন্যদিকে যাবে, কিন্তু ওরা যে এরকম কাজ করবে তা মোটেও বুঝতে পারেনি। আরে আমাকে মারছেন কেন? তোর নাম কি? জি, আমার নাম আকাশ। তাহলে তোকে মারার যথেষ্ট কারণ আছে। তুই নাকি আকাশ ভাই। যদি আকাশ ভাই হোস তাহলে তুই এইভাবে থাকতি না। তোকে আজকে একটা ব্যবস্থা করব। প্লিজ এমনটা করবেন না। তোকে আগে মারবো, তারপর আমি বুঝাবো। দেখুন, ভালো হবে না কিন্তু। বস, ওর সাথে এত কথা না বলে মারতে থাকেন একে। তাড়াতাড়ি করতে হবে। এই তোরা এই ছেলেটিকে মার, আমি ওই মেয়েটিকে দেখতেছি। কোন মেয়ের কথা বলছেন? ওই মেয়ের কথা বলতেছি। এই মেয়ে তোর কথা আমাদের বলেছিল। কই দেখি। সামনের দিকে তাকিয়ে ইরাকে দেখতে পাই, তাই তো আকাশের পুরো মেজাজ খারাপ হয়ে যায়। ওই তুই দেখে কি করবি? তোকে আজকে কি করব তা তুই নিজেও ভাবতে পারবি না। ঠিক আছে, দেখা যাক। এদিকে ডেভিল ইরার দিকে এগোতে থাকে। অন্যদিকে ডেভিলের লোকগুলো আকাশকে মারার জন্য আসে। ডেভিল ইরার কাছে যাওয়ার আগেই আকাশ ওদের মেরে মাটিতে শুয়ে দেয়। ওদের এইভাবে পড়ে থাকতে দেখে ডেভিল তো কিছু ভয় পায়, কেননা 6টা লোককে নিমেষে এই অবস্থা করে রাখলো সেজন্য ডেভিল ভয়ে ভয়ে বলে, কে তুই? তার আগে এটা বল, তুই কেন এরাকে মারতে চাস? ও আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই ওকে মরতে হবে। যাও, কাউকে ভালোবাসলাম তাকে কিনা তুই মেরে ফেলতে চাইছিস? আমার পথে যে আসবে তাকেই এইভাবে শেষ করব। তাহলে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছিস কেন? তোর তো একটা ব্যবস্থা করতেই হয়, তবে তার আগে তুই এটা বল। তোর সাথে কি বলবো? তুই কি সত্যি আকাশ ভাই? ধুর, আমাকে দেখে কি আকাশ ভাই মনে হয়? তা তো ঠিক, তাছাড়া আকাশ কেন ভার্সিটিতে পড়বে? এই তোরা মার খেয়ে পড়ে আছিস কেন? এই ছেলেটিকে আবারও মারতে থাক। লোকজন উঠে আবার মারতে আসে। আবারও ওদের মারতে থাকে। মারতে মারতে ওদের শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে দেয়। এবার পালা ডেভিলের, তাই ডেভিলের কাছে সে ডেভিলকে মারতে থাকে। এতে করে ডেভিল অনেক মার খেতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর ভার্সিটিতে আসে পুলিশ, কেননা কিছু ছেলে পুলিশকে কল দেয়। ওনারা এসে আকাশকে ধরে ফেলে। এই ছেলে, ভার্সিটিতে আসছো কেন? মারামারি করার জন্য নাকি? দেখুন স্যার, ওরাই তো আমাকে মারার জন্য আসলো, যার জন্য আমি ওদের থেকে বাঁচার জন্য নিজের আত্মরক্ষা করি। দেখুন অফিসার, উনি ঠিক বলেছে। যে যাই বলুন, আপনাকে আমার সাথে যেতে হবে থানায়, কেননা ওদের মারার অপরাধে। এদিকে পুলিশ আকাশকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওনাদের সাথে তো যেতে থাকে।
অন্যদিকে ইরা ওখান থেকে বের হয়ে উকিলের কাছে যায় যাতে করে আকাশকে ওদের থেকে ছড়াতে পারে। অন্যদিকে অ্যাম্বুলেন্সে এসে ডেভিলও ওর লোকেদের হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশকে জেলের ভিতর নিয়ে রাখা হয়। 1 ঘন্টা পর পুলিশ কেস ফাইল করার জন্য আকাশের কাছে আসে। ওই ছেলে, তোমার নাম বল। আকাশ এখনো চুপ করে আছে, কোনো নামই বলছে না। এমন চুপ করে থাকাতে আবারও জিজ্ঞেস করে, কিন্তু তারপরও কোনো কিছু বলছে না। কিছুক্ষণ পর আবার যখন জিজ্ঞেস করে, নাম কি তোর? আকাশ। এই নাম শুনে পুলিশের হাত থেকে রেজিস্টার খাতা হাত থেকে পড়ে যায়। পুলিশ অফিসার ভয়ে ভয়ে কাঁপতে থাকে। উনি কাঁপা কাঁপা গলায় বলে, কি উনি আকাশ ভাই? আরে আপনি যে আকাশ মনে করেছেন এটা ওই আকাশ নয়। তাহলে? কিচ্ছু না, এই নিন ওনার বেল অর্ডার, ওনাকে ছেড়ে দিন তাহলে। কই দেখি। বেল অর্ডার হাতে পেয়ে পড়তে থাকে। পরে সবটা বুঝতে পারে এবং ছেড়ে দেয় আকাশকে। ওরা বের হয়ে এসে, এই আমার জন্য আপনাকে শুধু শুধু এত ঝামেলার মধ্যে পড়তে হলো। কি তার মানে আপনার জন্য আমাকে জেলে যেতে হয়েছে? আরে জেলে যাওয়ার কথা বলিনি আমি তো বলেছি ওদের মারার পেছনে আমি কারণ ছিলাম। ও তাই বলেন? আপনার জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে? সত্যি আমি অনেক দুঃখিত। ঠিক আছে, আমাকে যেতে হবে, কাজ আছে আমার। তা আপনি কি কাজ করেন? আমি কি কাজ করি তা জেনে কি করবেন? তাছাড়া এখন আমি কাজ করব, আপনি নিজের রাস্তা মাপেন আর আমি আমার রাস্তা। আচ্ছা আপনার নাম্বার দিয়ে যান। কেন কেন? দিতে বলেছি, দেন। ঠিক আছে নিন। নাম্বার দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর ওরা যে যার জায়গায় চলে যায়। কিছুক্ষণ পর আকাশ নিজের ভয়ঙ্কর রূপে চলে আসে, কেননা এখন ওকে যেতে হবে আগের রূপে। এই রূপে আসার পর চলে আসে কিছুক্ষণ পর। ভাই, আপনার সাথে কথা ছিল। কি কথা? আমাকে একটু হসপিটালে যেতে হবে। তোমার কি হয়েছে যে হসপিটালে যাবে? আমার না, মা অসুস্থ, ওনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তা আগে বলবে না? আচ্ছা চলো তাহলে, আমিও যাব। ভাই, আপনি যাবেন? যাব, চলো, তবে পোশাক চেঞ্জ করে যাব। ঠিক আছে, আমার পোশাকে কি পরিবর্তন করতে হবে? তাছাড়া সবাই তোমাকে চিনে না, কিন্তু আমি পোশাক চেঞ্জ করলেও চিনবে না, আবার এই পোশাকে থাকলেও চিনবে না। তাই এখন কথা বলে লাভ নাই, আমি চেঞ্জ করে আসতেছি। হসপিটালে আগেই কল দিয়ে জানিয়ে দাও সব কিছু। ঠিক আছে, এখন চলেন তাহলে। এইদিকে সময় যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা ওখান থেকে বের হয়। তবে সবচেয়ে হাস্যকর ঘটনা হলো আকাশকে কেউ চিনতে পারছে না। আবির সাথে থাকায় কেউ কোনো প্রশ্ন করেনি, নয়তো এতক্ষণে অনেক প্রশ্নের উত্তর দিতে হতো। ওখান থেকে বের হয়ে আবিরের মাকে নিয়ে চলে আসে হসপিটালে। ওখানে ডক্টরের সাথে কথা বলতে থাকেন। ডক্টর, ওনাকে দেখুন। ডক্টর দেখা শেষ করে কিছু টেস্ট দেয়, যেন ওইগুলো করে নিয়ে আসে। টেস্ট করা শেষ হলে, ডক্টর এই নিন রিপোর্ট। কি ব্যাপার, এত তাড়াতাড়ি রিপোর্ট দিল কি করে? এই রিপোর্টগুলো তো 1 দিনের আগে দেওয়ার কথা না? তা আপনার না জানলেও চলবে। এখন তাহলে বলুন, ওনার কি হয়েছে? দেখুন, ওনাকে অপারেশন করাতে হবে। তা অপারেশন যখন করতে হবে তা করুন, দেরি কেন করছেন? তার জন্য তো $30,000 লাগবে। এই নিন চেক, এবার অপারেশন শুরু করেন। তাহলে অপারেশন কালকেই শুরু করব। কাল কেন, আজকে এই মুহূর্তে করবেন। দেখুন, আজকে পারবো না, তাছাড়া আমি একটু পরেই আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাব, তাই কাল করে দেব অপারেশন। ও, আপনার পরিবারকে নিয়ে যাবেন তাই না? আচ্ছা, আপনার পরিবারের ব্যবস্থা করতেছি। মানে কি করবেন? দেখুন না কি করি আমি। ফোন বের করে কল দেয়। কল দেওয়ার 10 মিনিট পর ডাক্তারের ফোনে কল আসে, কেননা কল দিয়েছিল ডক্টর স্ত্রী। কল দিয়ে জানায় ওনাদের কেউ কিডন্যাপ করে নিয়েছে। এটিকে বলে কল কেটে দেয়। এরপর, আমাকে কি করতে হবে বলুন, তবুও আমার পরিবারকে কিছু করবেন না? অপারেশন করে বের হবেন। যদি কোনো ঝামেলা করেছেন তাহলে নিজের পরিবারকে হারাবেন। আপনারা তো ডলার ছাড়াও আমার পরিবারকে জিম্মি করে আমাকে দিয়ে অপারেশন করাতে পারতেন। পারতাম, কিন্তু এতে ওর মা শাস্তি পেত না। আপনার যা দেওয়ার আপনাকে দিয়েছি, এখন তাহলে আপনি নিজের কাজ শুরু করেন। আমি এক্ষুনি যাচ্ছি। 2 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। অপারেশন সাকসেস হওয়ায় উনি চলে আসে ওখান থেকে এবং আকাশকে জানায়। এরপর ডক্টরের পরিবারকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আবি কি বলবে বুঝতে পারছে না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। কি দেখছিস এমন করে? আপনি কে ভাই? আমাকে দেখার কি আছে? আপনি আমার জন্য যা করলেন। কিছুই তো করলাম না এখনো। তাছাড়া আমি তোমাদের আমার পরিবারের মতো দেখি।
সত্যি ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি তাহলে এখানে থাকো, আমি আসতেছি। বেশি সমস্যা মনে করলে লোক আনিয়ে নাও কিছু। ঠিক আছে ভাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসতে থাকে, তখন ইরাকে দেখতে পায় একটা লোকের সাথে আসতেছে। লোকটাকে শুয়ে রাখা হয়েছে। কিছু সময় যাওয়ার পর, এ কি, আপনি এখানে? আমি এখানে, তাতে আপনার কি শুনি? তাছাড়া আপনি এখানে কেন? আমি তো কাজে এসেছি। তা উনি কে? আমার মা। ওনার হাটে একটু সমস্যা আছে, সেই সমস্যা দেখা দিয়েছে, তাই একটু দেখাতে নিয়ে আসা। তা আমার কি কোনো সাহায্য লাগবে? লাগবে না আপনার সাহায্য। এদিকে ইরা চলে আসে। অন্যদিকে কিছু দূর যাওয়ার পর কতগুলো লোক মিলে একটা লোককে মারার চেষ্টা করছিল, তাই ওখানে যায়। কেননা লোকটাকে দেখে ভদ্র মনে হচ্ছিল, সেই জন্য ওখানে যাওয়ার পর, এ কি ভাই, ওনাকে মারছেন কেন? ওই তাকেই তোকে বলতে হবে? আমাকে না বললেও কিছু একটা তো বলতে হবে। তাছাড়া এইভাবে একজন ভদ্রলোককে মারছেন আপনারা, তা তো হতে দিতে পারি না। এই তুই এখান থেকে সর, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। আমি এখনই পুলিশকে কল দেব। পুলিশকে কল দিবি? আরে এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছিস? তাই শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে সরে দাঁড়া, নয়তো তোকে এখানেই মেরে দিব। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে। অন্যদিকে লোকটা বাঁচাতে বলতেছে, তাই নিজের সবটা ভুলে গিয়ে ওই লোকটাকে কাঁধে হাত রাখে। থেমে যা ভাই, কেন শুধু শুধু লোকটাকে মারতে চাইছো? প্লিজ ভাই, ওদের হাত থেকে আমাকে বাঁচাও, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। আঙ্কেল, চিন্তা করবেন না, আমি দেখি ওরা কি করতে পারে। ভেবেছিলাম একটাকে মারবো, এখন দেখি তোকেও মারতে হবে। এরপর চলতে থাকে যুদ্ধ। এদের মধ্যে মারামারি করতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশের মাথায় বাড়ি লাগে। তখন কিছুক্ষণ পরেই পুলিশ আসে। পুলিশ আসার পর ওই ভদ্রলোকটাকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। ওখানে দেখা হয়েছে ইরার সাথে। ইরা দেখার পর বাবা বলে দৌড়ে আসে। তখনও আকাশের জ্ঞান ছিল না। বাবা, তুমি এখানে কেন? তোর মাকে দেখার জন্য এসেছি। কিন্তু এই লোকটা কে? তোকে পরে বলবো, এখন আগে একে ডক্টর দেখাতে হবে, তারপর যা বলার বলতেছি। ঠিক আছে। এরপর ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর দেখে তো চিনতে পারে। আরে ওনার কি হয়েছে? দেখছেন না, ওর কপালে মারের দাগ এবং রক্ত বের হচ্ছে, কিছু একটা করুন। আমি ব্যাপারটা দেখতেছি, আপনারা এখানে অপেক্ষা করতে থাকেন। ডক্টর ভেতরে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। এইদিকে ইরা তো ওর বাবার উপরে পুরো ফায়ার হয়ে আছে। বাবা, তুমি এটা কি করলে? কই, কি করলাম? তুমি ওই ছেলেটাকে নিয়ে এখানে কেন এসেছো? আরে ওই ছেলেটা জানি তো, রাস্তায় মারামারি করে, নয়তো কোনো ঝামেলা করেছে, নয়তো। তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না, ছেলেটা অনেক ভালো। আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তো ওর এই অবস্থা হয়েছে। কি বলছো কি বাবা? তাহলে শুধু শুধু এতগুলো কথাও নাকি শুনিয়ে দিলাম? সে যাই হোক, তোর মা কেমন আছে তা আমাকে আগে বল। বাবা, মা তো এখন ঠিক আছে, তাছাড়া তোমাকে টেনশন করতে হবে না। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। আপনারা একটা কাজ করুন, রক্তের ব্যবস্থা করেন। রক্ত কতটুকু লাগবে? এই তো 100 mg লাগবে। কি, এত কম রক্ত না দিলে কি সমস্যা হয়ে যাবে? আসলে যে জায়গা থেকে রক্ত পড়ছে ওই জায়গায় আশেপাশে রক্ত দিতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বলুন রক্তের গ্রুপ কি? A+ রক্ত। আমার রক্তের গ্রুপও A+। আমি না হয় রক্ত দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দে রক্ত। ইরা চলে যায় ওনাদের সাথে। ওইটুকু রক্ত দেওয়ার পর ওই রক্তের ইঞ্জেকশন আকাশের ঘাড়ে পুশ করে। এতে করে রক্তটা তাড়াতাড়ি চলে আসবে এবং রক্ত শূন্যতাও হবে না। অপারেশন করে ডক্টর বেরিয়ে আসে। এদিকে আকাশের সাথে ইরার বাবা দেখা করে চলে আসে। তখন আকাশের তেমন কিছু মনে ছিল না। আজ একদিন পর আকাশের জ্ঞান ফিরে। ততক্ষণে ইরা ওর মাকে নিয়ে চলে যায়। অন্যদিকে জ্ঞান ফেরার পর, ডক্টর, আমি এখানে কতদিন ধরে আছি? এই তো 1 দিন ধরে আছেন। আপনি যাকে নিয়ে এসেছেন উনিও আছে। আমি আপনার কথা ওনাকে বলিনি। তাছাড়া আপনার মোবাইলে এত কল আসছিল যে আমি হতাশ হয়ে গিয়েছি। এই নিন আপনার মোবাইল। ধন্যবাদ ডক্টর। তাছাড়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, তখন আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। আসলে আপনি আমাকে আমার কর্তব্য বুঝিয়েছেন, এতে কিছু মনে করার মতো কিছু নেই। আমি তাহলে এক্ষুনি যাচ্ছি, আপনি ভালো থাকবেন। তা কোনো কল রিসিভ করেননি তো? না, করিনি।
ওখান থেকে চলে আসে। এরপর ওখান থেকে বাসায় আসে। বাসায় এসে রেস্ট নিতে থাকে। রেস্ট নেওয়ার পরের দিন বের হয়ে চলে আসে আবিরের কাছে। আবির দেখে, ভাই আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি এত খুঁজেছি, অথচ আমি কন্ট্যাক্ট করতে ব্যর্থ হয়েছি। ছিলাম একটু কাজে ব্যস্ত। এইদিকে কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? আমাদের একটু দিল্লিতে যেতে হবে। এটা কোথায়? এটা ইন্ডিয়ায়। ওখানে আমাদের কাজ কি? ওখানে একটা কাজ আছে, তাছাড়া ওই কাজটা করতে পারলে দিল্লিতে আমরা রাজ করতে পারবো। তাহলে তো ভালোই হবে। তাহলে যাওয়ার প্ল্যান করো ওখানে। ওকে, তাই হবে। তা যে কাজটা করব বলে ভেবেছিলাম, কয়েকজন লোক সাথে করে নিয়ে যাই। তা সম্ভব না। আগে ওখানে গিয়ে পরিস্থিতি বুঝতে থাকি, তারপর আমরা ডিসাইড করব কত লোক আনতে হবে। তাছাড়া এখান থেকে যাওয়ার সময় রবিকেও নিয়ে যাব। ভাই এই রবি কে? তোমার মতো রবিও আমার হয়ে কাজ করে। ও, বুঝতে পারলাম ভাই। তুমি তাহলে কবে যাবে তার ডেট ঠিক করো। তার আগে কিছু কাজ করো। আমরা যতদিন থাকবো না এখানে, ততদিন ভালো দেখে কাউকে দায়িত্ব দিয়ে রাখতে হবে। কিন্তু বর্তমানে তো লোক নেই, তাছাড়া ওদের হাতে দায়িত্ব দিব কি করে? ওরা তো পারবে বলে মনে হচ্ছে না। তাহলে রবিকে নিব না। রবিকে তাহলে তোমার এখানে কয়েকদিনের জন্য দায়িত্ব দিয়ে দিব। আপনি যেমনটা বলবেন, আমি তাহলে আপনার আর আমার যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে। ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে বাসায়। ওখানে নিজের সবকিছু গোছাতে থাকে, সবকিছু গুছিয়ে নেয়। কেননা কখন যেতে হবে না হবে এই ব্যাপারে তো কোনো কিছু জানে না, তবে সবটা আগেই ঠিক করে নেয়। পরের দিন সকালে যখন ভার্সিটিতে যায় আকাশ, ওখানে দেখা হয় ইরার সাথে। তবে ইরা এবার আকাশের সামনে এসে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আকাশ এতে অবাকই হয়, কেননা হঠাৎ করে ধন্যবাদ দেওয়াতে অবাক তো হবেই। ধন্যবাদ কেন দিচ্ছেন? ও মা, ধন্যবাদ দিতে আবার কারণ লাগে নাকি? না মানে এমনি এমনি তো কেউ ধন্যবাদ দেয় না, তাই। আমার ইচ্ছে হয়েছে তাই আপনাকে দিয়েছি। এখন সামনে থেকে সরুন তো, আমি বাসায় যাব। বাসায় যাবেন তো যান, আমি তো ধরে রাখিনি আপনাকে। ধরে রাখার ইচ্ছে আছে কি? একটুও ইচ্ছে নেই, তাই সামনে থেকে সরে দাঁড়ালে আমি যেতে পারি। সামনে থেকে আমি কেন সরবো? আপনি না হয় কোলে নিয়ে সরিয়ে দিন। সি সি সি, কি বলছেন এইসব? একটুও দেখি লজ্জা শরম নেই আপনার। তা এতই যখন লজ্জা করে, তাহলে ওই দিন আমাকে কিস কেন করেছেন? ওই দিন তো এমনি এমনি হয়ে গিয়েছে। আকাশ চলে যায়, কিন্তু ইরা মুচকি হেসে ওখান থেকে চলে যায়। ভার্সিটিতে কিছু কাজ আছে, কেননা আবির কল দিলে স্যারের সাথে কথা বলে চলে আসবে। কিছুক্ষণ পর আবির কল দেয়, ওর সাথে কথা বলে কল কেটে দেয়, তাই স্যারের কাছে যায়। স্যার, আমি একটু বের হব, তবে কখন আসবো তা জানি না। সেই জন্য আমার পরীক্ষার যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই, তুমি যখন সময় হবে এসো। ধন্যবাদ স্যার। ওখান থেকে বের হয়ে চলে আসে। পথের মধ্যে ইরার সাথে আবার দেখা হয়। ইরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং গাড়ির সামনে কতগুলো লোক রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, তাই ওদের কাছে যায়। এই যে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ওরা আমাকে যেতে দিচ্ছে না। ওরা কারা? জানি না, কয়েকদিন আগে আমার বাবার উপরে হামলা করেছে, এখন আবার আমার উপরে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে। তা এখানে থেকে পালিয়ে গেলেই তো পারেন। পালালে এরা আমাকে ধরে ফেলবে। তাছাড়া এখানে বলেছে আমার বাবাকে আনার জন্য। যদি আমি বাবাকে নিয়ে আসি তাহলে আমাকে ছেড়ে দিবে। তো আপনার বাবাকে কি আসতে বলেছেন? পাগল নাকি? নিজের জীবন বাঁচাতে বাবাকে ওদের হাতে তুলে দিব? কাজটা ভালো করেছেন। এবার 5 মিনিট চোখ বন্ধ করে রাখুন, দেখবেন ওরা সবাই পালিয়ে গিয়েছে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। 5 মিনিট পর সত্যি সত্যি সবাই ওখান থেকে মার খেয়ে পালিয়ে যায়। তবে ইরা বুঝতে পারছে না কি হয়েছে এখানে, কেননা চোখ মেলার পর কাউকেই দেখতে পায়নি, সেজন্য জিজ্ঞেস করে, ওরা কোথায় গেল? কেন, মিস করেছেন কি ওদের? আমি তা বলিনি। আচ্ছা চলি, আমি জানি না কবে আবার দেখা হবে আমাদের। কেন আবার? ভার্সিটিতে আসলেই তো আমাদের দেখা হবে। তা তো হবে, কিন্তু আমি একটু বাইরে যাব, কবে আসবো তা জানি না। আকাশের মুখে এমন কথা শুনে ইরার কিছুটা খারাপ লাগতে শুরু করে। ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে তৈরি হয়ে নেয়, কেননা আকাশ এখনই বের হবে। তবে আপনাদের এতটুকু বলতে পারি, আকাশ ইন্ডিয়া যাবে এবং গল্পের বাকি অংশ ওখানে পড়তে পারবেন। এবার জানি না গল্পের নায়িকার সাথে নায়কের
আজও দেখা হবে কিনা। যদিও দেখা হয় তাহলে কখন কিভাবে দেখা হবে তা আপনার সময়ের সাথে সাথে জানতে পারবেন। আকাশ আবির বের হয় তার আগেই রবির হাতে সবকিছু বুঝিয়ে দেয়। রবি, তাহলে এখন সব দায়িত্ব তোমার উপরে। তাছাড়া তুমি তো দেখতেছো, ভেবেছিলাম তোমাকে নিয়ে একসাথে যাব, কিন্তু এই দিকটা সামলানোর জন্য কাউকে তো পাচ্ছি না, তাই কিছু করারও নেই। সমস্যা নেই ভাই, আপনি এমনিতে যা কিছু করেছেন তাই অনেক কিছু। তাছাড়া কোনো প্রয়োজন হলে বলবেন আমাকে। কিন্তু একটা কথা জানার ছিল আমার। কি কথা? ভাই, আপনি আসবেন কবে ওখান থেকে? আমি কবে আসবো তা জানি না, তবে আমি ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে সব জানাবো। তাছাড়া ওখানে কয়েকদিন পরিস্থিতি দেখে মনে হয় আবিরকেও দেশে পাঠিয়ে দিতে পারি। তা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আপনি যা বলবেন তাই হবে। তাহলে নিজেদের খেয়াল রাখবেন দুজনেই। রবিকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসে। এয়ারপোর্টে আসার পর ওরা অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা পর ওরা প্লেনে করে চলে আসে ইন্ডিয়ায়। এই গল্পের বাকি অংশ এখান থেকে শুরু হবে। তাই আমি আবারও বলতেছি, এটাকে কেজিএফ মুভির ফুল কপি ভেবে নিয়েন না। ইন্ডিয়ায় আসার পর কিছু বড় বড় মাফিয়া আকাশ ও আবিরকে নেওয়ার জন্য আসে এয়ারপোর্টে। লাকি ভাই আমাদের পাঠিয়েছে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের চিনলেন কি করে? আপনাদের গায়ের লোগো দেখে। তাহলে চলুন এবার গাড়িতে ওঠেন। তোমরা তো আমাদের কনফার্ম করে নিয়েছো। একে তো আমাদের চেহারা তোমরা দেখোনি, তার উপর আমাদের কোড দেখে বুঝে নিলে এরপর কোড তো আরো অনেকের গায়ে দিতে পারে। তাহলে এত কাঁচা কাজ করো কি করে? তাহলে কি করব বলেন? আমাদের যা যা বলেছিল সবই তো আপনার সাথে মিলে গিয়েছে, তাই আমি এমনটা বললাম। ওকে, চলুন এবার। ওখানে ওরা যেতে থাকে। যেতে যেতে রাস্তাঘাটের অবস্থা দেখতে থাকে, কেননা রাস্তার অবস্থা পুরো খারাপ হয়ে আছে। ওখানে যেখানে আকাশের আসার কথা ওখানে চলে আসে। ওখানে আসার পর কিছু লোক সোফায় বসে আছে, তাই ওখানে যায়, ওদের সাথে বসে পড়ে এবং পায়ের পর পা তুলে। এমনটা দেখে ওরা অবাক হয়, কেননা ওখানে যারা উপস্থিত আছে ওরা অনেক ভয়ঙ্কর লোক। ওদের সামনে এসে আকাশ পায়ের পর পা তুলে বসে আছে, তা দেখে তো ওরা অবাক হয়। কিছু লোক তো বলাবলি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর ওই জায়গায় বস ওদের সামনে আসে, এসে প্রশ্ন করতে থাকে, এই কি সে লোক যাকে আমেরিকা থেকে আনা হয়েছে? হ্যাঁ ভাই, উনি সে লোক। তো ওকে দেখে তো পিচ্ছি মনে হয়, ও কি করে এত ক্ষমতার মাফিয়া হলো? সাইজ দেখে এমনটা ভুলেও ভাবতে যাবেন না। তাছাড়া কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয় আমাকে তা বলুন। তাছাড়া আমাকে যে কারণে আনা হয়েছে তা বলুন আগে। তোর সাহস তো কম না? তুই আমাদের বসের সাথে এইভাবে কথা বলছিস কি করে? সবাই যেভাবে কথা বলে ঠিক সেভাবে, তবে আমার কথা বলার ধরন কিছুটা ভিন্ন। আমি এখানে নিজে আসিনি, আমাকে এখানে আনা হয়েছে, তাই আমার নষ্ট করবেন না, বুঝলেন? এমন কথাই ওখানে সবাই অবাক হয়ে যায়, কেননা যেখানে ওনার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায় না, সেখানে কিনা আকাশ এইভাবে কথা বলতেছে। এই জন্য সবাই বলাবলি করতেছে। সত্যি আমি তোমার কথা অবাক হয়ে যাচ্ছি, তবে ভালো লাগলো তোমার কথা শুনে, কেননা আমি এমনই লোককে দেখতে চেয়েছি যে কিনা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে। সব সাহস তোমার আছে, তাই আমি তোমাকে সেজন্য একটা কাজ দিব। যদি কাজটা করতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। এখান থেকে আমি কি চাইবো? তাছাড়া এখান থেকে রুপি ছাড়া তো অন্য কিছু নিয়ে যেতে পারবো না। যদি চাও আমাদের দেশে যে কোনো একটা রাজ্য আমি তোমার নামে লিখে দেব। তা ওই জায়গাকার যে আমার নামে লিখে দেবেন? ওটা জারি হোক, তুমি আমার কাজ করে দিলে ওই জায়গাটা আমি তোমার নামে করে দেব। এতে করে কেউ তোমার ওই জায়গায় গিয়ে তোমার উপরে কথা বলতে পারবে না, যদি তুমি কাজটা করে দাও। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার এত লোক, তাহলে আপনি কেন কাজটা করছেন না? আমাকে কেন বলছেন? বস, একে এক্ষুনি বিদায় করে দিন, ওর মতো লোক লাগবে না আমাদের। ওকে যখন এনেছি তখন আমি ওকে একটা সুযোগ দিতে চাই। আমার তেমন কিছু লাগবে না, আমাকে ইন্ডিয়ার রুপি 500 কোটি দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে বলতে পারেন। আমি তো তোমাকে একটা রাজ্য দিতে চেয়েছি, অথচ তুমি কিনা একটা সামান্য 500 কোটি রুপি চেয়েছো। দেখুন, এই রাজ্য থেকে আমি কি করব বলেন? এখানে তো আমার কোনো কাজই দিবে না, তাই শুধু শুধু রাজ্য দিয়ে কি করব? তবে আপনি যখন দিতে চাইছেন তখন আমি নিব, তবে তার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত বলো? তা আমি পরে জানাবো। এখন আপাতত আমি এখানকার পরিস্থিতি এবং মানুষ সম্পর্কে একটু জানি, তাদের বুঝতে চেষ্টা করি, তারপর আমি জানাবো সব কিছু। কি কি চাইবো আমি, তার আগে একটা কথা জানতে পারি কি? কি কথা?
এত কিছু আমাকে অফার করেছেন, তাহলে কাজটা এতটাই রিস্ক হবে যে আমার বাঁচার আশঙ্কা খুবই কম থাকবে, তাই তো? ঠিকই ধরেছ। সেজন্য এখানকার কেউ সে রিস্ক নিতে চায় না, তাই তোমাকে ওখানে যেতে হবে। আগে আমি এই জায়গাটা ঘুরে দেখি, কেননা অনেক কিছু জড়িয়ে আছে এই জায়গার সাথে, তাই একটু ঘুরে দেখি। তবে আমি একটিবার আগে কলকাতায় যেতে চাই। ওখানে কেন? বারে যে জায়গাটা আমার নামে করে দিবেন সে জায়গাটা আমি দেখব না, তা কি করে হয়? কথাটা তো ঠিক। তাহলে এবার আমি চলি। তবে একটা কথা, আপনার লোক যদি আমাকে ফলো করে তাহলে ওকে বাঁচিয়ে রাখবো না, সত্যি বলছি। 15 দিন আমি ওখানে থাকবো, তাহলে বুঝতে পারবো ওখান থেকে আমার কি চাই। ঠিক আছে, তুমি তাহলে ওখানে 15 দিন ঘোরো। এই নাও, এখানে 1 লক্ষ রুপি আছে খরচ করার জন্য। সময় মতো আবার চলে আসবে এখানে, এরপর তোমাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আবার চলো আমার সাথে। ওকে বস, চলুন। আচ্ছা, এই ছেলেটিকে, তাছাড়া তোমার মুখে মাস্ক কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমি এখানে কাজে এসেছি, তাই চেহারা দেখে কোনো কিছু হবে না। কিন্তু আমরা তোমাকে চিনব কি করে? আমি নিজে আপনাদের চিনে নিব, তাই চলি এবার। ওখান থেকে বের হয়ে ওরা দুজন বেরিয়ে আসে। ওখানে যাওয়ার সময় আকাশ না যেতেও চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা এই জায়গায় আকাশের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিসের স্মৃতি তা আপনারা খুব তাড়াতাড়ি সময়ের সাথে জানতে পারবেন, তবে একটু ধৈর্য ধরে থাকুন, তা আপনারা খুব ভালো করে জানতে পারবেন। ওরা যখন কলকাতায় আসে তখন আবিকে নিয়ে একটা জঙ্গলে আসে। আবি তো বুঝতে পারছে না কি করে এই সব কিছু চিনে আকাশ, তাই প্রশ্ন করে, বস এত কিছু চিনেন কি করে আপনি? আমার অনেক আগে একটা অতীত ছিল, তা এখন আবার মনে পড়ল। কেমন অতীত, একটু কি বলবেন? অতীত অনেক বড়, তাই সময় লাগবে। যত সময় লাগুক আপনি বলেন, আমি শুনবো। আচ্ছা তাহলে শোনো। অতীত। আমি যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমি এইখানে থাকতাম। এইখানে বলতে? মানে হলো আমি ইন্ডিয়ায় থাকতাম। তো এরপর কি হয়েছে যদি একটু খুলে বলেন? তাহলে শোনো, খুব ছোট্ট থাকতে আমি বাবার হাত ধরে স্কুলে যেতাম। পথে নানা রকম বায়না ধরতাম কিছু কিনে দেওয়ার জন্য। বাবাও আমার সব আবদার পূরণ করত। বাবা তখন একটা ছোট্টখাটো চাকরি করত, তা দিয়ে আমাদের সংসার চলতো। একদিন সকালবেলায়, পারুল, তোমার কি হয়েছে? এইভাবে বসে আছো কেন? তাছাড়া আমার ছেলে কোথায়? ও আকাশ, ও তো। কি হলো, তুমি কথা বলছো না কেন? কোথায় ও? আকাশকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি এইগুলো? আমি ঠিকই বলছি, আমি ওকে এখানে রেখে গোসলে গিয়েছি, কিন্তু ওখান থেকে এসে দেখি নেই আমাদের আকাশ। তুমি আশেপাশে খুঁজে দেখছো তো? হ্যাঁ, আমি সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি খুঁজে দেখি। তার আগে এটা বলো, আমাদের ঈশা কোথায়? ওকে তো অনেকক্ষণ হলো দেখলাম না। ওকে কল দিয়ে জিজ্ঞেস করো ওর কাছে কি আছে নাকি। তোমার মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? কেন, আমি আবার কি করলাম? ঈশার বয়স মাত্র 13 বছর, ওর কাছে মোবাইল আছে, কি আমি কল দেব? তাই তো কথা। এখন তাহলে কি করা যায়? তুমি ভাবতে থাকো। আচ্ছা, ওদের কেউ কিডন্যাপ করেনি তো? ওদের কেউ কিডন্যাপ করে কি লাভ হবে ওদের? তাই তো কথা, আমাদের তো অত রুপি নেই যে ওদের কিডন্যাপ থেকে রুপি চাইবে। তাহলে ওরা দুজন গেল কোথায়? ওরা দুজনেই বের হয়ে খুঁজতে থাকে। তাহলে শুরু হতে যাচ্ছে আকাশের ছোটকালের কাহিনী। আকাশের বাবা মা ওদের খুঁজে বের করার আগে আমরা ওর পরিবার সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেই, কেননা আকাশকে খুঁজে পেলে ওখানে আবার অনেক কাহিনী শুরু হয়ে যাবে, তাই পরে আবার বলার মতো সময় নাও পেতে পারি। তাই চলুন শুরু করি। আকাশ ওর পরিবারে ছোট, বয়স মাত্র 10 বছর, আর ওর বড় বোন ঈশা মাত্র 13 বছর। আকাশের বাবা মা অনেক গরিব, গরিব বলতে 2 বেলা খাওয়ার মতো হয়। ওনারা একটা বস্তিতে থাকে, কেননা আকাশের পরিবারের নির্দিষ্ট কোনো জমি বা ঘর নেই, তাই বস্তিতে অন্যের বাড়িতে ভাড়ি থাকে। পরিবারের অভাব তো লেগেই থাকে ওদের। কিছুক্ষণ পর ঈশা আকাশকে নিয়ে ফিরে আসে বস্তিতে ওদের দেখতে পেয়ে দৌড় দিয়ে জড়িয়ে ধরে। কোথায় ছিলি তোরা? এতক্ষণ ধরে কত খুঁজেছি আমি তোদের। আম্মু, আমি তো ভাইয়াকে নিয়ে খেলছিলাম। আমাকে কেন বলে যাওনি? কতটা টেনশন হচ্ছিল আমার। আম্মু, এমনটা আর হবে না। ঈশা মামুনি, এরপর থেকে কোথাও গেলে তোমার আম্মুকে বলবে। ঠিক আছে। আব্বু, আব্বু, আমি চকলেট খাবো। এনে দাও না চকলেট, আমার ছেলেটা খাবে। আব্বু, আমার জন্য আনিও। আপু, আমার জন্য আনলে আমি তোকেও দিব।
ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী ভাই। ঈশার বাবার ঘর থেকে বের হয়ে চলে আসে দোকানে। ওখানে ওদের জন্য নিয়ে আসে চকলেট। ওরা দুজন বসে বসে চকলেট খেতে থাকে। চকলেট খাওয়া শেষ হওয়ার পর এদিকে সন্ধে হয়ে যায়। ওরা দুজনেই পড়তে বসে যায়। দুজনে নিজেদের মতো করে পড়ে। ঈশার বাবা পড়াশোনা জানেন, তাই ওদের পড়াশোনা করাচ্ছে, কেননা প্রাইভেট পড়ানোর মতো ওনাদের কাছে অত রুপি নেই। পরের দিন সকালে, আম্মু আম্মু আমি আপুকে নিয়ে স্কুলে যাচ্ছি। আচ্ছা যাও, তবে সাবধানে যাবে, কোনো ঝামেলা করবে না। 3 দিন আগে একটা ছেলেকে কিন্তু মেরেছো, আজকে যেন তেমন কিছু না হয়। আমি কি করব বলো, ওরা বোনকে মারতে এসেছিল, তাই আমি ওদের মেরেছি। এরপর থেকে কিন্তু এমন কিছু করবে না, মনে থাকে জানো। এই নাও 10 রুপি, ঈশাকে নিয়ে কিছু খেয়ে নিও। ঠিক আছে। কিছুক্ষণ পর ঈশাও রেডি হয়ে আসে। ওরা আসার পর আকাশ ওই 10 রুপি ঈশার হাতে দিয়ে বলে, আপু আম্মু 10 রুপি দিয়েছে আমাদের খাবার জন্য, এইগুলো তোর কাছে রাখ, আমার কাছে থাকলে এইগুলো হারিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে আমার কাছে দে। ঈশার হাতে রুপি দিয়ে দিলে ঈশা ওইগুলো নিয়ে স্কুলের ভিতর চলে যায়। ভিতরে যাওয়ার পর ওরা দুজন আলাদা আলাদা রুমে চলে যায়। আকাশ ক্লাস 3-তে পড়ে আর ঈশা ক্লাস 7-এ পড়ে। ওরা দুজনে ক্লাস শেষ করে বের হয়। আপু আমি চকলেট খাবো। আচ্ছা ভাই চল। ওরা চকলেট কিনে খেতে খেতে বস্তিতে যায়। ওখানে গিয়ে দেখে আকাশের মায়ের কপাল ফাটা, তাই ওরা দুজনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আম্মু আম্মু তোমার মাথায় দিয়ে রক্ত কেন বের হলো? কিছু হয়নি আমার, পড়ে গিয়ে ফেটে গিয়েছে। আম্মু আমি কিন্তু জানি তুমি পড়ে গিয়ে ব্যথা পাওনি। ভাইয়াকে বোকা বানাতে পারলো, আমাকে পারবে না বানাতে। বলো আম্মু কি হয়েছে? আপু আপু আম্মুর কি হয়েছে? আম্মু কান্না কেন করতেছে? হ্যাঁ বলো মা, তোমার কি হয়েছে? আমাদের এই ঘর খালি করে দেওয়ার কথা বলেছে। আমরা যে ঘরে থাকি ওই ঘরের আঙ্কেল কি বলেছে? না ঈশা, এখানে নাকি বড় বিল্ডিং হবে, তাই আমাদের এখানে কতগুলো লোক আসে, আমাদের এই জায়গা খালি করে দিতে বলেছে। আমি না করেছি বলে আমাকে মেরেছে। আম্মু আমি ওই পচা লোকগুলোকে একটুও ছাড়বো না, ওরা আমার আম্মুকে কষ্ট দিয়েছে। না বাবা, তুই ওদের সাথে পারবি না। আম্মু আমি ওদের দেখে নেব, ওদের আমি ছাড়বো না। তুই এখনো ছোট, তুই ওদের সাথে পারবি না, তাছাড়া তোর বয়সও তো কম। থাক বাবা, যখন বড় হবি তখন না হয় ওদের মারবি। ঠিক আছে আম্মু। আপু আম্মুর কপাল ঠিক করতে হবে, চলো আম্মুকে নিয়ে হসপিটালে যাই। আমরা তো গরিব, রুপি তো নেই, ডক্টর যে অনেক রুপি চাইবে, এত কিছু দিব কি করে? কিন্তু আম্মু আমার এক বন্ধু তো ফ্রিতে ডক্টর দেখিয়েছে, তাহলে আমরা কেন পারবো না ডক্টর দেখাতে? কেন আম্মু বলো না? আমাদের মতো গরিবের চিকিৎসা করবে কে? আম্মু চলো, তোমার এখানে মলম লাগিয়ে দেই, তাহলে তোমার অনেক আরাম লাগবে। হ্যাঁ আম্মু চলো, আব্বু আসলে সব কিছু বলে দেব। ভাই ঠিক বলেছে, আমি বলে দেবো আব্বুকে। না রে, তোর আব্বুকে কিছু বলিস না। ঠিক আছে আম্মু। ওরা ওদের মাকে নিয়ে ভিতরে চলে যায়। ওখানে গিয়ে ওদের মাকে গরম পানির ভাপ দিতে থাকে, এতে ওর মা কিছুটা ভালো হয়। এদিকে যেতে যেতে 5 দিন চলে যায়। 6 দিনের দিন ওই লোকগুলো আবার আসে। ওই দিন ছিল রবিবার, তাই স্কুল কলেজ সব কিছু বন্ধ আছে। তাই আবার একটা কথা নিয়ে অনেকে হাসাহাসি করবে না, কেননা এখন গল্পটা ইন্ডিয়া নিয়ে। তাই ইন্ডিয়ার প্রতি রবিবার সরকারি বেসরকারি সব কিছু বন্ধ থাকে। তাই আগে বলে দিলাম, নয়তো অনেকে অনেক মন্তব্য করতে শুরু করবেন। কিছুক্ষণ পর ওই বস্তিতে কিছু লোক আসে, আবারও বস্তি দখল করার জন্য। ওরা কয়েকজন আকাশদের বাড়ির সামনে আসে। ওই তোরা বের হ, তোদের না বলছি এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, তাহলে তোরা কেন ছাড়লে না? আমরা এই জায়গা ছেড়ে দিয়ে কোথায় থাকবো, খাবো কি? যেখানে খুশি সেখানে থাক, তাতে আমাদের কি? তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে দে। আমরা কোথাও যাব না। এই কথাটা কে বললো? আমি বলেছি। এইদিকে আকাশের আম্মু তো ভয়ে আছে, কেননা ওরা যদি আকাশকে কিছু করে বসে তাহলে তো সমস্যা, সেজন্য বলে ওঠে, ও এখনো বাচ্চা, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, ওকে কিছু করবেন না। আরে এই তো একটা পিচ্ছি, তোরা একজন গিয়ে ওকে ফেলে দিয়ে আয়। না, ওকে কিছু করবেন না। আমার ভাইকে কিছু করবেন না প্লিজ। আমার ছেলেকে ছেড়ে দিন।
তোরা দাঁড়িয়ে কেন আছিস? ফেলে দে ওকে। ওদের মধ্যে একজনকে আকাশের হাত ধরে উঁচু করে ধরে। এতে করে আকাশ ওই লোকটার তলপেটে একটা লাথি দেয়। এতে করে লোকটা আকাশকে ছেড়ে দিতে বাধ্য হয়। এতে করে ওই লোকগুলো আরও ক্ষেপে যায়। এই জন্য আকাশ ওখান থেকে পালিয়ে যায়। লোকগুলো ওখান থেকে আকাশকে খুঁজতে থাকে। ওরা ন্যাপে কিছু ভাঙচুর করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রায় 3 ঘন্টা হয়ে যায়, কিন্তু আকাশ কিছুতেই বাড়ি আসছে না। তাই ওনারা চিন্তায় আছে। এদিকে কিছুক্ষণ পর আকাশ রক্তমাখা গেঞ্জি নিয়ে বের হয়ে আসে। এইরকম দেখে অনেকে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে, কেননা এতটুকু একটা ছেলে গায়ে রক্ত দেখে অবাক হওয়ারই তো কথা। সবাই ওকে প্রশ্ন করা শুরু করে, কিরে আকাশ, তোর শরীরে রক্ত কেন? আকাশ এখনো চুপ করে আছে, কোনো কথাই বলছে না, কেননা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তাই আবারও জিজ্ঞেস করে, আকাশ, আমি আবারও জিজ্ঞেস করতেছি, বল কি হয়েছে? বল ভাইয়া, কি হয়েছে তোর? তোর শরীরে রক্ত কেন? মা, ঈশা, আমি না। ভাইয়া তুই কি? আমি ওই লোকটাকে মেরে ফেলেছি। এটা কি করলি তুই? কেন করলি? মা, তোমাদের যারা ক্ষতি করবে তাদের আমি কখনো ছাড়বো না। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, পরে আমি ওকে মেরে ফেলি। আকাশ, তুই পালিয়ে যা, নয়তো ওরা তোকে মেরে ফেলবে। কিছু হবে না, আমরা এখান থেকে কয়েকদিনের জন্য কোথাও চলে যাই, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু কোথায় যাবি? তাছাড়া আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি চলো আম্মু, আমি ব্যবস্থা করব। এদিকে ছোট্ট আকাশ ওর পরিবারকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ওই লোকটাকে মারার পর থেকে শুরু হয় আকাশের ডন হওয়ার স্বপ্ন। যদিও এমন কোনো কিছু হওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু প্রথম খুন করার মধ্যে দিয়ে শুরু হয় এই সব কিছু। 1 মাস ওরা কোথাও থাকে, তবে এই 1 মাসে যা খরচ হয়েছে তার প্রতিটা রুপি আকাশ নিজে দিয়েছে। কেননা যে লোকটাকে খুন করেছে ওই লোকটার গলায় একটা চেন পায়। ওই চেন বিক্রি করে ওরা 25,000 রুপি পায়, যা দিয়ে ওদের অনেক মাস চলে যায়। এইভাবে 2 মাস পর ওরা আবার নিজেদের বাড়িতে চলে আসে। ওখানে এসে ওরা নিজেদের বাড়িতে অন্য তালা ঝুলতে দেখে। এটা কি আমাদের বাড়িতে অন্য তালা কেন? আব্বু, আমি তো বুঝতেছি না। আচ্ছা, তালা ভেঙে আমরা ভিতরে চলে যাই, তাছাড়া এটা তো আমাদেরই ঘর। আকাশ তো ঠিকই বলেছে, ভিতরে চলো তাহলে। ওনারা তালা ভেঙে ভিতরে চলে যায়। ওখানে গিয়ে আগের মতো থাকতে থাকে। আবারও 1 বছর কেটে যায়। আকাশও আগের চেয়ে বড় হতে থাকে, সাথে আকাশের বোনটাও। বোন বড় হওয়ার সাথে সাথে আকাশের পরিবারের টেনশন হয়, কেননা ঈশার কেউ কোনো ক্ষতি না করে দেয়। কেননা এই এলাকায় খারাপ লোকজনের পরিমাণ এত বেশি ছিল যে তা বলার বাইরে। সকালে আকাশ ওর বোনকে নিয়ে চলে আসে স্কুলে। ঈশা ওর ক্লাসে যায় এবং আকাশ ওর রুমে। ওখানে 2টা ছেলের সাথে আকাশের বন্ধুত্ব হয়। একজনের নাম আবির আর একজনের নাম রবি। ওরা দুজনেই নতুন ভর্তি হয়েছে। ওদের বাবা মা এতটা বড় লোক নয়, ওদের মতোই সাধারণ লোক ওরা। ওখানে ওদের বন্ধুত্ব শুরু হয় পরীক্ষার রুম থেকে। কিভাবে কি হয়েছে অনেকে বুঝতে পারছেন না তো, তাই তো? তাহলে চলুন শুরু করা যাক। পরীক্ষা হলে ওরা 3জন একই সারিতে ছিল। ওরা 3জন ভালোভাবে প্রথম বিষয় শেষ করেছিল। পরের বিষয় ছিল গণিত পরীক্ষা, তাই ওরা পরীক্ষা শেষে। আচ্ছা, একটা কথা বলি। কি কথা বলবি? আচ্ছা, আমরা তো একই সাথে পরীক্ষা দিব, তাই বলছিলাম কি, তাড়াতাড়ি বল। আমার বোন আসবে, ওকে নিয়ে যেতে হবে। দেখ, আমরা যদি বন্ধুত্ব করি তাহলে আমাদের জন্যই ভালো হবে। এতে করে আমরা খুব ভালোভাবে পাস করতে পারবো। একজন আরেকজনকে সাহায্য করব, সুখ দুঃখে একজন আরেকজনের পাশে থাকব, কখনো কাউকে ছেড়ে যাব না কোথাও। আমারও সেম কথা। তাছাড়া এই বিষয়গুলো ভালো করার জন্য বন্ধুত্ব করতে চাই না। আমি চাই আমাদের এই বন্ধুত্ব আরও গভীর হোক, সাথে আমার বন্ধুত্ব এক মিসাইল করব। ঠিক আছে, তার জন্য আমরা 3 বন্ধু মিলে শপথ করি। হ্যাঁ, তাই করি। ওরা 3জনে শপথ করতে হাত মেলাতে যাবে, তখন ওখানে ঈশা চলে আসে। ঈশাতে জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? এখানে এরা কারা? আমরা দুজন আজকে থেকে ওর বন্ধু, কিন্তু তুমি কে? ভাইয়া, এরা কি ঠিক বলছে? হ্যাঁ বোন, এরা ঠিক বলেছে। তাছাড়া আমরা 3 বন্ধু মিলে তোকে সব বিপদ থেকে রক্ষা করব। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। শুধু তাই না, আমি ও রবি আমরা দুজন তোর বোনকে সব বিপদ থেকে রক্ষা করব। তোরা সত্যি বলছিস তো? সত্যি। এরপর ওরা 3জনে শপথ নেয়। ওরা ঈশাকে সব বিপদ থেকে বাঁচে, আর ঈশাও ওদের নিজের ভাইয়ের মতো করে দেখে। এভাবে কিছুদিন যেতে থাকে। একদিন আকাশ ওদের সাথে দেখা করার জন্য বের হয়ে বেরিয়ে আসে। তখন ওরা যেতে থাকে। তখন সামনে আকাশ কিছু পুলিশ দেখতে পায়। যদিও আকাশ ছোট, কিন্তু অনেক বুদ্ধিমান ও সাহসী। শরীরে জোর কম, কেননা বয়স তো হয়নি সেজন্য। ওখানে এই ছেলে,
কে রে তুই? এত রাতে এখানে কি করছিস? আমি বন্ধুদের সাথে দেখা করার জন্য যাচ্ছি। এ বয়সে তোর বন্ধু? তা তুই কিসের ব্যবসা করিস? আমি ছোট, পড়াশোনা করি। আমি কিসের ব্যবসা করব? তাছাড়া বাবা চাকরি করে। ভালোই তো কথাবার্তা বলতে শিখেছিস। তার নাম কি তোর? জি, আমার নাম পারভেজ হোসেন আকাশ। তা আমাদের দেখে কি তোর একটু ভয় করে না? ভয় কেন করবে? আপনার তো আমাদের মারবেন না, তাহলে ভয় কেন করবে? এখন এটা বল, এত রাতে তুই পকেটে করে কি নিয়ে যাচ্ছিস? বিশ্বাস করুন, আমার পকেটে কিছু নেই, শুধু 10 রুপি আছে। এর বাইরে কোনো রুপি নেই। তোকে কি করে বিশ্বাস করবে বল? তাছাড়া তোদের মতো ছেলেরা রাতে আধা এসব নেশা করার জিনিস নিয়ে ঘুরে রাস্তাঘাটে। বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই। এদিকে আকাশ অন্যদের সাথে কথা বলতে থাকে। আকাশ ছোট বিধায় পুলিশ ওকে সরাসরি গ্রেপ্তার করতে পারবে না, তাই ওকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই ওখানে চলে আসে রবি ও আবির। ওরা এসে দেখে আকাশকে পুলিশ কি যেন জিজ্ঞেস করতেছে, তাই ওদের কাছে আসে। পুলিশ আঙ্কেল, কি হয়েছে? আমার বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওহো, তোর সাথে ছেলেগুলো দেখি চলে এসেছে। তা 3 জনে মিলে তাহলে কিছু করতেছিস? আঙ্কেল কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাতে তাহলে এইভাবে নেশাজাতীয় দ্রব্য বিতরণ করে যাচ্ছিস? তোদের আগে থানায় নিয়ে যাই, তারপর আমি বোঝাবো কি কি করতে পারি। থানায় নিয়ে যাবে এই কথা বলতে বলতে কিছুটা বোঝা হয়ে গিয়েছে, তাই ওরা 3 জনই একসাথে ওখান থেকে পালাতে থাকে। পুলিশ অফিসারও ওদের ধরার জন্য পিছনে দৌড়াতে থাকে। ওরা 3 জন মিলে ওদের 3 জনকে ধরার জন্য দৌড় দেয়। কিছু দূর যাওয়ার পর এইভাবে কত সময় ধরে আমরা দৌড়াতে থাকবো? এইভাবে না দৌড়ালে তো ওরা আমাদেরকে ধরে নিয়ে যাবে। তাছাড়া আমি শুনেছি ওইখানে নিয়ে নাকি অনেক মারে ওরা। কি বলছিস এগুলো? আমি ঠিকই বলছি। এখন তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ করবি? তাছাড়া আমরা এখান থেকে যাব কি করে? আমরা এক হয় ওদের হাতে ধরা দেব, নয়তো অন্য আর একটা কাজ করতে হবে। তবে ওই কাজে তোরা আমার সাথে থাকবি তো? থাকবো অবশ্যই, কিন্তু কি করতে হবে বল? দেখ, সামনে এত বড় উঁচু দেওয়াল, এই দেওয়াল আমরা পার করতে পারবো না, তাই ওদের কাছে নিজেদের আমরা ধরা দেব। ধরা দিলে তো মারবে? ধরা দিয়ে ওরা যখন আমাদের ধরে নিয়ে গাড়িতে তুলতে যাবে, তখন এই ব্লেড দিয়ে হাতে আঘাত করব, সাথে ওখান থেকে চলে যাব। কিন্তু ব্লেড পাবে কোথায়? এই তো আমার হাতে আছে। ব্লেড দিয়ে আঘাত করার সাথে সাথে আমরা ওদের পকেট লুট করে ওখান থেকে পালিয়ে যাব। কাজটা করা কি ঠিক হবে? হবে। এছাড়াও এই কাজটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই আমাদের কাছে। তাই তো দেখতেছি। ওদের কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ধরে ফেলে। ওদের নিয়ে যেতে থাকে। ওদের এনে গাড়ির কাছাকাছি আসে। তখন আকাশ ওদের ইশারা করে হাত কাটার জন্য। ওরাও তাই করে। এতে করে আকাশ যে ব্লেড দিয়ে কাটতে যাবে, ঠিক তখনই পুলিশ অফিসারের গলার মধ্যে টান লেগে যায়। এতে করে ওই অফিসার আকাশকে ছেড়ে দেয়, কিন্তু গলায় কাটার জন্য প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে করে দিলে হয়তো আরও অনেক বেশি করে লাগতো। এদিকে বাকি পুলিশগুলো তাড়াতাড়ি করে নিজেদের ক্ষত স্থান চেপে ধরে নিকটে কোনো হসপিটালে চলে যেতে থাকে। অন্যদিকে ওরা 3 জন ওখান থেকে দৌড়ে অনেক দূর চলে আসে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কি করলি তুই? সোজা গলায় চালিয়ে দিলি কেন? আরে আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? এখন লোকটা বাঁচবে তো? আরে বাঁচবে, তাছাড়া চিন্তা করতে হবে না। তোদের ইশারা দিলাম একসাথে করব, কিন্তু তোরা কি করলি? আমরা কি জানতাম নাকি? তাছাড়া তোরা অমন করাতে ওই অফিসার বুঝে গিয়েছে, তবে ধস্তাধস্তিতে গলায় লেগে যায়। এখন তো তোকে পুলিশ এসে নিয়ে যাবে। কিচ্ছু হবে না। হ্যাঁ, এই তোর কি একটু এই ব্যাপারে ভয় লাগবে না? ভয় লাগবে কেন? তাছাড়া এই আর নতুন কি? আচ্ছা, এখন ওরা তো আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, তখন কি করবি তুই? ওনারা তো আমাদের মুখ দেখেনি, তার উপর আমাদের ঠিকানা জানে না। এখন একটা কাজ কর, আমরা নিজের বাসায় চলে যাই, এতে করে আর কোনো ঝামেলা হবে না। তাছাড়া রাত 1টা বাজে, সবাই চিন্তা করতেছে আমাদের জন্য। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে বাড়িতে যাই এখন। আচ্ছা, এত রাতে যাব কি করে? তাছাড়া আমাদের বাড়ি তো কাছাকাছি, যেতে অসুবিধা হবে না। কথা না বাড়িয়ে এখন চল এখান থেকে। ওরা 3 জন হাঁটতে থাকে। অন্যদিকে সব দিকে পুলিশের আনাগোনা বেড়ে যায়। পুলিশ খবর পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। ওরা বস্তির আনাগোনা দিয়ে চলে আসে বাড়িতে। ওখানে আসার পর আকাশের বাবা মা দুজনেই প্রশ্ন শুরু করে। কিরে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? আম্মু, আমি তো বন্ধুদের সাথে দেখা করার জন্য গিয়েছি। কি, এত রাতে তুই বন্ধুদের সাথে? সত্যি করে বল। বিশ্বাস করো আম্মু, আমি বন্ধুদের সাথে গিয়েছি। তো তোর এত লেট হলো কিভাবে?
আর বলো না, ওদের মা না খাইয়ে ছাড়লো না। তোর বন্ধুদের ঠিকানা দে। আব্বু, তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তাহলে সকালে নিয়ে যাব ওদের কাছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও তোমরা। পরদিন সকালবেলা টিভিতে নিউজ আসে পুলিশ অফিসার 3 জন মারা যায়। তাছাড়া খুনিও নাকি 3 জন, কেননা খুনগুলো আলাদা আলাদা স্টাইলে করা হয়েছে। অন্যদিকে পুলিশ তাড়াতাড়ি ওদের খোঁজার চেষ্টা করে যাচ্ছে। এখন হয়তো আপনারা ভাবছেন খুন তো আকাশ করেছে, তাও ভুল বশত হয়ে গিয়েছে, তাহলে বাকি খুনগুলো করলো কে? তাহলে চলুন এবার আমরা জেনে আসি ওই রাতে ঘটে যাওয়া বাকি কাহিনীগুলো। রাতে ওরা যখন ফিরছিল তখন আকাশ, রবি ও আবির ওই অফিসারদের কন্ট্রোল রুমে কল করতে দেখে ফেলে। তাই ওরা ঠিক করে এখন কি হবে? ওরা তো পুলিশ আনবে, যদি পুলিশ আসে তাহলে আমাদের কি হবে? তাই তো, ওরও তো আমাদের মতো, সাথে আমরা যে বাচ্চা তাও তো বলে দিবে। এখন তাহলে উপায় কি? উপায় একটা আছে, যদি তোরা রাজি থাকিস তাহলে আমি সে উপায় বলে দিতে পারবো। তবে আমার কথা এতে করে তোদের মানতে হবে। কি কথা, তাড়াতাড়ি বল তো। বলছি, তার আগে এই নে ধর, গিয়ে ওদের শেষ করে দে। কি, ওদের মেরে ফেলবো? মাথা খারাপ হয়ে গিয়েছে কি তোর? তুই জানিস এতে আমাদের কি হতে পারে? দেখ, এখন যদি কিছু না করি তাহলে অনেক কিছু হয়ে যাবে, তাই যা করার তাড়াতাড়ি কর। ঠিক আছে, কিন্তু কোনো কিছু হবে না তো? কিছু হবে না। আকাশের কথাই আবির ও রবি ওরা দুজনে গিয়ে বাকি অফিসারকে মেরে ফেলে এবং ওখান থেকে পালিয়ে চলে আসে। কেন মেরেছে তা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে চলুন খবরে কি বলে শুনে আসি। খবরে বলা হয়েছে কোনো একদল লোকের হাতে 3 জন পুলিশ মারা যায়। খুন কে করতে পারে এই বিষয়ে কোনো সঠিক নিশ্চয়তা দিতে পারছে না পুলিশ, তাই তদন্ত করে চলেছে। এদিকে ওরা চলে আসে স্কুলে, তবে আজকে এসে আসেনি, কেননা বাড়িতে কাজ আছে সেজন্য। ওরা সবাই ক্লাসে আসার পর কাজটা ভালো করেছি, তাই না? কোন কাজের কথা বলছিস তুই? কোন কাজ আবার? ওদের মারার ব্যাপারে। তোর জন্য আমরা শেষমেশ কিনা কাউকে খুন করলাম। এই ছাড়া কি করব বল? তাছাড়া আমরা ওনাদের আঘাত করেছি। ওনারা যদি জেলে নিয়ে যেত তাহলে তো আমাদের 5 বছর ওখানে কেটে যেত। তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস তো? তা না হয় বুঝলাম, এখন আমরা বাঁচলেই বাঁচি। চিন্তা করিস না বন্ধু, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি। এখন চল আমরা ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করা হয় না। চল। স্কুল জীবনে আকাশের সাথে কোনো মেয়ের পরিচয় হয়নি, কেননা আকাশ মেয়েদের সাথে খুব কমই মিশত। কেননা তখন মেয়েদের সম্পর্কে একটুকু কোনো রকম বাজে চিন্তা ছিল না, তাই এই রকমটা হয়েছে। অন্যদিকে আকাশ ওর ক্লাস শেষ করে চলে আসে। কিছুদিন ওদের সবকিছু ভালোই চলতে থাকে। 3 জনের সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করতে থাকে, একে অপরের খেয়াল রাখতে থাকে। ওদের মাধ্যমে ওদের পিতা মাতারও ভালো সম্পদ তৈরি হয়ে যায়। 3 মাস পর ওদের পরীক্ষা, তাই ওরা 4 জন পরীক্ষা দিতে যায়। 4 জন বলতে বুঝতে পারছেন না তো? তাই তো, 4 জনের মধ্যে ঈশাও আছে। ঈশা ওর রুমে চলে আসে আর ওরা 3 জন ওদের রুমে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওই রুমে একটা ছেলে আসে, দেখতে একটু মোটা, তাই আকাশ ওই ছেলেকে একটু মোটু বলে ডেকে ফেলে। এতে শুরু হয় সব রকম ঝামেলা। ছেলেটি এসে বলে, ওই তুই আমাকে মোটু বলে ডাকলি কেন? মোটুকে মোটু বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তোর এত বড় সাহস, আজকে তোকে আমি তুলে আছাড় মারবো। এই শরীরে আমাকে তুই তুলতেই তো পারবি না। তোকে উপরে তোলা তো আমার বাম হাতের খেলা, দেখি পারিস কিনা। তখন আবির এসে কানে কানে বলে, আরে কি বলছিস তুই? ও যদি তোকে আছাড় দেয় তাহলে তুই তো অনেক ব্যথা পাবি। কিচ্ছু হবে না, ও আমাকে ধরতেও পারবে না। ওই তোরা কি ফুসুর ফুসুর করছিস? সাহস থাকলে আমার মোকাবিলা কর তোরা। আয় দেখি। রানা দৌড়তে আকাশকে ধরতে যাবে, তখন দেওয়ালের সাথে ধাক্কা খায়। এতে করে রানা মাথায় ব্যথা পায়। এতে করে রানা তো আরো বেশি রেগে যায়। ওই তোর জন্য আমি ব্যথা পেলাম, আজকে তো তোকে আমি বলে আবারও লাগতে আসে। এতে কিছু স্যার এসে দুজনকে রুমে পাঠিয়ে দেয়। ওরা নিজেদের জায়গায় বসে বসে পরীক্ষা দিতে থাকে। অন্যদিকে রানা কি করে আকাশকে ঝামেল ফেলবে তাই ফন্দি আটতে থাকে। পরীক্ষা শেষ হওয়ার পর আকাশ বাইর হয়। ওরা 3 জন মিলে ওদের 3 জনকে দেখে, তোরা 3 জন আমার সাথে অনেক কিছু করেছিস, তোকে আজকে আমি। ওই মোটু, একদম কাছে আসবি না, তাহলে আলপিন দিয়ে তোর পেট ফুটো করে দেব। কি, তুই আমাকে মোটু বললি? বলছি, কি করবি তুই? আমি আমার বাবাকে বলে তোর একটা ব্যবস্থা তো করবই। যা যা, দেখা যাবে মোটু কোথাকার। রানা রেগে গিয়ে ওখান থেকে চলে যাবে। তখন পিছন থেকে ঈশা এসে আকাশকে ডাক দেয়, ভাইয়া তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় না খুঁজে বেরিয়েছি। আচ্ছা চল বোন। ও তাহলে তোর বোন, আমি ওকে মেরে মেরে তক্তা বানিয়ে দেব।
এই আমার বোনের দিকে তাকালে তোর চোখ উপড়ে নিব আমি। দেখে নিচ্ছ আমি কি করি? কিচ্ছু হবে না বোন, আমি তোর কিচ্ছু হতে দেব না। অতীত শেষ, তাও আজকের জন্য। কেননা আকাশ বোন বলতে চেঁচিয়ে ওঠে, তাই ওর পরের কাহিনী আবার অন্য একদিন শুনবো, মানে সিজন 2 এর মধ্যে। এখন আপাতত আমরা দেখি আবিরের সাথে আকাশ কি করে, তাই আপনারা সিজন 2 এর মধ্যে পড়তে পারবেন। তাই সিজন 2 পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। সবগুলো ঘটনা শোনার পর আবির বলতে থাকে, এরপর কি হয়েছে ভাই, থেমে গেলেন কেন? বাকি ঘটনা পরে বলবো, এখন রেস্ট নাও। আমাদের এই জায়গাটা দেখতে হবে, তার সাথে আরো অনেক কিছু জড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে বাকি ঘটনা অন্য একদিন শুনবো। ওরা রেস্ট নিতে যাবে, তখন ওদের উপর কয়েকজন লোক হামলা করতে থাকে। ওরা কি করবে না করবে কিছু ভেবে পাচ্ছে না, কেননা ওদের চারপাশ থেকেই গুলি করা শুরু হয়েছে। কিন্তু আকাশ খুব ভালো করে জানে এখান থেকে কিভাবে কি করতে হবে। ভাই কি করবে এখন? তোর হাতের পাশে একটা ল্যাম্প পোস্ট আছে, ওইটার নিচে একটা সুইচ আছে, ওখানে চাপ দাও তাড়াতাড়ি। আবিরও তাই করলো। এর ফলে ওখানে থাকা বিছানা দেওয়ালের ভিতর ঢুকে গেল, আর দেওয়াল থেকে কতগুলো বন্দুক বের করে সামনে চলে আসলো। এটা দেখে তো আবির অনেক অবাক হয়ে যায়, তার সাথে হাঁ করে তাকিয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি এইগুলো উঠিয়ে নে আর লড়াই কর ওদের সাথে। আমি তো এইগুলো দেখে অবাক হয়েছি, এত কিছু এখানে, আমি তো দেখে অনেক। কথা না বলে তাড়াতাড়ি বন্দুক নিয়ে লড়াই কর। তবে একটা কথা মনে রাখবি, এই রুমের চারপাশে সিসিটিভি ক্যামেরা আছে, এই নে মনিটর, তাহলে সুবিধা হবে। তুই এই দিক দিয়ে যা, আমি ওই দিকটায় যাচ্ছি। ঠিক আছে। ওরা দুজন দুই দিকে গিয়ে লড়াই করতে থাকে। লড়াইয়ের কিছুক্ষণ পর প্রায় অনেক লোককে মারা শেষ হয়ে যায়, কিন্তু আকাশ একটার কথা কিছুতেই বুঝতে পারছে না কি করে কি হতে চললো, কেননা এই জায়গায় ঠিকানা ওরা পেল কোথায়। এই নিয়ে আকাশ একটু ভাবনায় ছিল। তখন আবিরের হাতে গুলি লাগে, কেননা আবির তখন আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক এই সময় কেউ একজন গুলি করে, এতে করে হাতে এসে গুলি লাগে, কেননা শরীরের বাকি অংশ দেওয়ালের পিছনে ছিল। তাই গুলি লাগার ফলে আকাশ ওর চিন্তা বন্ধ করে দিয়ে আবিরের কাছে আসে এবং আবিরকে একটা কাচের ভিতর ঢুকিয়ে দেয়। বাইরে থেকে আবিরকে দেখা গেল এই কাজ এতটাই মজবুত যে এটাকে কোনো মতে ভাঙা সম্ভব নয়। এদিকে ওদের সাথে লড়াই করতে থাকে। লড়াই করার কিছুক্ষণ পর যখন ওদের সবাইকে মেরে ফেলে, তখন ও একজন জীবিত ছিল। এইদিকে আবিরের অবস্থা খারাপ হচ্ছে দেখে ওই লোকটাকে ভিতরে একটা জায়গায় বন্দি করে রাখে এবং আবিরকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালে সে ডক্টরের কাছে এসে বলে, ডক্টর, ওর হাতে গুলি লেগেছে, ওর গুলিটা বের করুন। আগে পুলিশকে কল করুন, ওরা আসার পরেই আমরা দেখব। আমি কল দিচ্ছি, আপনি অপারেশন শুরু করেন, নয়তো ও মরে যাবে। ওকে, আমি অপারেশন শুরু করে দিচ্ছি। তাড়াতাড়ি করুন। এইদিকে ডক্টর অপারেশন করতে থাকে, অন্যদিকে আমরা আগের জায়গায় ফিরে যাই, মানে ইরার কাছে। কেননা নায়ক এখানে আর নায়িকা ওখানে পড়ে থাকবে তা কি করে হয়? নায়ক নায়িকা যদি একসাথে থাকে তাহলে গল্পটা অনেক সুন্দর হবে। তাই আমি যত তাড়াতাড়ি পারি নায়িকাকে এখানে আনার ব্যবস্থা করতেছি। তাহলে চলুন নায়িকার কাছ থেকে ঘুরে আসি, কেননা অপারেশন শেষ হতে এখন 1 ঘন্টা লাগবে। ততক্ষণে আমরা ওখান থেকে ঘুরে আসি। এইদিকে ইরা নদী ও ভার্সিটিতে বসে আছে, সাথে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ইরা, তুই এত আপসেট কেন? আপসেট না আসলে কোথাও থেকে ঘুরে আসি একটু। তা কোথায় যাবি তুই? কোথায় আর ভাবছি, ইন্ডিয়ায় যাব। হঠাৎ এতগুলো দেশ থাকতে তুই কি না ইন্ডিয়ায় যাবি? যাব। তাছাড়া আমি অনেক দিন ধরে আকাশকে দেখছি না। কোন আকাশ? আরে আমাদের সিনিয়র হয় উনি। তুই কি ওনাকে ভালোবাসিস? আরে না, ওর মতো হ্যাবলা মার্কা ছেলেকে আমি কেন ভালোবাসতে যাব? সত্যি তুই আমাকে অনেক হাসালি। তাহলে ওই ছেলের কথা এত ভাবছিস কেন তুই, বলতো? না, এমনি। তাছাড়া ওকে দেখছি না তো, সেই জন্য বলছি। ও তাই বল। তা ইন্ডিয়ায় কোন জায়গায় যাবি? মুম্বাই শহরে, ওখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, ওখানে যাব। তা কার সাথে যাবি? মানে তোর সাথে কে থাকবে? আমি কার সাথে যাব মানে? তুইও আমার সাথে যাবি। আমি কি একা একা যাব নাকি? তাছাড়া তুই না থাকলে আমার পাশে আর কি থাকবে বল? আমার তো ইন্ডিয়া একদম ভালো লাগে না। কেন ভালো লাগে না তোর শুনি? আরে ওখানে তো বেশিরভাগই মন্দির, আরও কত কিছু দেখার মতো কি আছে। অনেক কিছু আছে, পার্ক, সমুদ্র, পাহাড়, আরও অনেক কিছু। তাহলে তো ভালো হবে। তা কবে যাবি?
আগে বাবা মাকে বলি, তারপর না হয় তোকে জানাবো। ঠিক আছে, এখন চল বাসায় যাই। চল। ওরা দুজনে বাসায় চলে যায়। অন্যদিকে ডক্টরের অপারেশন শেষ। ডক্টর বের হতেই, অপারেশন শেষ, তা পুলিশ রিপোর্ট কি করেছেন? করেছি, এই নিন রিপোর্ট। ডক্টর রিপোর্ট নিয়ে চলে যায়। অন্যদিকে আবিরকে বেডে নিয়ে যাওয়া হয়। বেডে নিয়ে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এইদিকে আকাশ রিপোর্ট কোথায় পেল তা নিয়ে তো আপনাদের কিছু বলাই হয়নি। তাহলে চলুন আপনাদের এই নিয়ে একটু বলে আসি। আবিরের যখন অপারেশন হয়েছিল তখন আকাশ পুলিশ স্টেশনে যায়। ওখানে একজন কনস্টেবলকে ধরে একটা রিপোর্ট লেখায় আর এই রিপোর্ট এনে দেখায়। যদিও এই জন্য আরও কিছু রুপি খরচ করতে হয়েছে, তবুও কিছু করার নেই, কেননা তার বিষয়ে আপনারা তো জানেনই। যারা বর্তমানে ইন্ডিয়া আছেন তারা দেখবেন সামান্য কোনো কাজ করাতে গেলেও ঘুষ দিয়ে কাজ করাতে হয়। এটা শুধু ইন্ডিয়া ছাড়া বাংলাদেশেও আছে, বাইরে কোথাও আজ পর্যন্ত আমি এমনটা হতে দেখিনি। আচ্ছা চলুন আমরা একটু কাজের জায়গায় যাই। কিছুক্ষণ পর আবি জিজ্ঞেস করে, আচ্ছা ওরা আমাদের লোকেশন জানলো কি করে? আমারও সেম প্রশ্ন, আমি তখন তাই ভাবছিলাম। ঠিক তখনই এমনটা হয়েছে। আমাকেও ভাবাই। আচ্ছা সমস্যা নেই, দুজনে ঠিক আছে, এটাই অনেক। আচ্ছা এখন যা বলার আছে, এখান থেকে যাব কোনো একদিন। এখনো তো কাজই করি নাই, আর তুই কি না যাওয়ার চিন্তা করছিস? তো কি করব, এছাড়া ওই বাড়িতে থাকলে আমাদের প্রাণও যেতে পারে। যাবে না, এখন থেকে আমরা আন্ডারগ্রাউন্ডে থাকবো, তাহলে কোনো সমস্যা হবে না আমাদের আর। তাও তো বলেছিস, কিন্তু ওই বাড়িতে এত কিছু কি করে আছে? তা সব কিছু সময়ের ব্যাপারে সবই জানতে পারবি ধীরে ধীরে। ঠিক আছে, এখন চল আমরা বাসায় যাই। চল। অন্যদিকে আকাশ আবিকে নিয়ে চলে আসে বাসায়, মানে সেই আগের জঙ্গলে। কিন্তু এবার এসে দেখে এখানে সব লাশ গায়েব, মানে একটাও নেই। আমরা যাওয়ার পর এখানে আরো অনেকে এসেছে। আমি কি করে জানবো? আমি যাদের মেরেছি তাদের কাউকে বাঁচিয়ে রাখিনি, শুধু একজন লোককে বাঁচিয়ে রেখেছি। এখন ওই লোকটাই আমাদের সব পথ দেখাবে। কে সে ব্যক্তি? আমাদের উপরে যারা অ্যাটাক করেছিল ওদের মধ্যে একজনকে আমি আটকিয়ে রেখেছি, আর ওই লোকটাকে মারলে সবকিছু জানতে পারবো। কিন্তু ওই জায়গার অবস্থা দেখে কি আর মনে হচ্ছে যে ওইখানে ওই লোকটা আছে? সমস্যা নেই, ওকে এমন জায়গায় রেখেছি কেউ আর খুঁজেও পাবে না। আচ্ছা ওই লোকটাকে গিয়ে দেখে আসি, ওইটা কি আছে নাকি কেউ নিয়ে চলে গেছে। ওকে চল। আবিকে নিয়ে ওরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে যায়। ওই জায়গায় গিয়ে নিজেদের মতো করে সব কিছু দেখাতে থাকে আবিরকে। আবির তো সবটা দেখে কি বলবে কিছু বুঝতে পারছে না, কেননা আকাশ এমনভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছে মনে হচ্ছে এই জায়গা অনেক পূর্ব পরিচিত। সবটা বুঝে ওই লোকটার কাছে যায়। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম তুই অনেক আগে মারা গিয়েছিস। এত তাড়াতাড়ি মরি কি করে? তা তোর সাথে থাকা সবাই মারা গিয়েছে, তার সাথে তোদের লোক এসে বাকি লাশগুলোকে নিয়ে চলে গিয়েছে। এখন তোর কি হবে ভেবে দেখ। আমার কিছু হবে না, কেননা আমি ভালো করেই জানি আমার থেকে সত্যিটা জানা ছাড়া তুই আমাকে কখনো মারবি না। তাই আমি তোকে এত তাড়াতাড়ি সত্যিটা বলবো নাও কখনো। সত্যিটা না বললে তো তোকে মরতে হবে। আমি সত্যিটা বললেও তুই আমাকে মেরে ফেলবি, আর না বললেও তুই আমাকে মেরে ফেলবি। তাই আমি তোকে বলবো না সত্যিটা। দেখ সত্যিটা বল, তাহলে তোকে বাঁচিয়ে রাখতে পারবো, নয়তো কি করবি? মেরে ফেলবি? নে মেরে ফেল। কথাটা বলার মধ্যে লোকটা হাতে চাকু দিয়ে ফুটো করে দেয়। এতে করে লোকটা চিৎকার দিয়ে ওঠে। এর চেয়ে বেশি কিছু দিব নাকি বলবি? আমাকে মেরে ফেললেও বলবো না। তাহলে এখন তোকে আমি মারবো না, কিন্তু তোর এমন অবস্থা করব তুই জীবনে চিন্তাও করতে পারবি না। কি করবি তুই? আবির, ওইভাবে দেখবি একটা চিকন করে মাছ আছে জ্যান্ত, ওই মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দেব। এতে করে ওই লোকটার কি হবে? এই লোকের কিছু তো হবে না, তবে এর চেয়ে অনেক কিছু বেশি হবে, যে এই মাছের পেটে গেলে লোকের মৃত্যু হবে ধীরে ধীরে। এই মাছ এতটাই ভয়ঙ্কর যে 1 ঘন্টার মধ্যে এর পুরো পেট খেয়ে ফেলবে। সাথে দেখবি ওই লোকটা এত চিৎকার করবে যে চিৎকার করতে করতে ওই লোকটা মারা যাবে। এমন করে বলিস না, শুনে তো আমারই ভয় করছে। জানি না ওই লোকের কি হবে। ভয় দেখিয়ে লাভ নেই, আমি এমনিতেই কিছুক্ষণ পর মারা যাব, আর 5 মিনিট। এমন কথা শুনে আকাশের সন্দেহ হয়, কেননা এরকম কথা তো বলার কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। এই জন্য ওই লোকের পুরো শরীর চেক করতে থাকে। চেক করে ওখানে একটা বোম দেখতে পায়, যে বোমটা আর 4 মিনিট পর ফাটবে। তাই আকাশ ওই লোকটাকে তাড়াতাড়ি করে ওখান থেকে উঠিয়ে নিয়ে বাহিরে যায়। আর
কেননা এই বোম ফাটলে আন্ডারগ্রাউন্ড সব ধ্বংস হয়ে যাবে। তাই লোকটাকে বাহিরে নিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর বোমটা ফেটে লোকটা মারা যায়। এতে করে আকাশ ও আবির দুজন দুঃখ পায়। শিট, কোনো কিছু জানতে পারলাম না। তার মানে এই লোকটা আসার সময় সব রকম ব্যবস্থা করে এসেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বমটা অ্যাক্টিভ করছে। এখন নেক্সট প্ল্যান কি? কি আর করব, এখনও আমাদের হাতে 10 দিন সময় আছে এই শহরটাকে ঘুরে দেখার জন্য। একটা কাজ কর, আমরা এখন একটু বের হব। কোথায় যাব আমরা? আমার বোনকে খোঁজার জন্য। কিন্তু আপনার বোন কি এখনো বেঁচে আছে? তাছাড়া এই এত বড় শহরে ওকে খুঁজবেন কি করে? একটা না একটা উপায় তো পাবো আমি। তাছাড়া আমার বোনের এতদিনে হয়তো বিয়ে হয়ে গিয়েছে, তাছাড়া সংসার জীবনও শুরু করে দিয়েছে। ওকে তো আমি খুঁজে বের করবই। কিন্তু কিভাবে খুঁজে বের করব তাই তো বুঝতে পারছি না। আমি আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে যাব, ওখানে থেকে কোনো না কোনো তথ্য তো আমি অবশ্যই পাবো। তা সে জায়গা কোথায়? কাল সকালে রওনা দিব, এখন খেয়ে ঘুমাও। তাছাড়া তোর এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না। আমি না হয় নাই গেলাম, কিন্তু আমি একা একা থাকবো কি করে এখানে? আচ্ছা, তাহলে তোকেও নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন সকালে আবির কিনে রওনা দেয়, কেননা আকাশকে যে করেই হোক ওর বোনকে খুঁজে বের করতে হবে। তাই চলে আসে আকাশ ওর আগের বাড়িতে। ওখানে আসার পর ওই বাড়িতে অন্য একজন লোককে দেখতে পায়, তাই ওরা লোকটাকে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনার নাম কি? আমার নাম দিয়ে কি কাজ? তার আগে এটা বলো তোমরা এখানে কি চাই? আমি কিছু জানতে এসেছি। কি জানতে এসেছো? তার আগে এটা বলুন, আপনারা এখানে এসেছেন কয় বছর হয়েছে? এই তো 15 বছরের মতো। আপনাদের আগে বলুন, এই বাড়িতে আগে যারা থাকতো ওনাদের ব্যাপারে কি কিছু জানেন? ওনাদের ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না। ওনাদের কোনো ছবি আছে কি? ছবি তো নেই। তাছাড়া তোমার এসব কেন জানতে এসেছো? এমনি দরকার ছিল। তাহলে এবার তোমরা আসতে পারো। জি ধন্যবাদ আঙ্কেল। ওখান থেকে বের হওয়ার পর, এখানে তো কিছু জানতে পারলাম না। জানতে না পারলে কি হয়েছে? তাছাড়া ভোটার অফিসে গিয়ে জানতে পারবো আসল পরিচয় এবং ডিটেলস। তা কি করে? আমি নির্বাচন অফিসে গিয়ে এই বাড়ির ম্যাপ সব ডিটেলস বলবো, এরপর ওখানে থেকে সবটা জানতে পারবো। তাছাড়া আমাদের এমন কোনো সমস্যা হবে না, শুধু ওখানে যাকে ধরবো তাকে বেশ মোটা অঙ্কের খাওয়াতে হবে, কিন্তু তবুও সমস্যা নেই, আমি ডিটেলসের জন্য খাওয়াতেও পারি। তাহলে এখন চল। আজকে অফিস বন্ধ, আর কালকের দিন ও পরশু যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন কি করব? এই কয়েকদিনে তুই আগে সুস্থ হ, তারপর না হয় বাকিটা দেখা যাবে। আমি তো বাসায় থাকবো, কিন্তু তুই কি করবি? আমার এখানে কিছু কাজ আছে, ওই কাজটা করে ফেলি, তারপর না হয় আমি দেখব। ঠিক আছে। অন্যদিকে ইরা ওর বাবা মেয়ের কাছে যায়। বাবা মা, তোমরা দুজন কি করো? দেখছিস না আমি রান্না করতেছি। মা, তুমি তো রান্না করো, কিন্তু আব্বু কি করে? তোর বাবা তো এখন রুমে আছে, তার সাথে একটা ঝামেলা আছে, ওই নিয়ে কথা বলছে। আচ্ছা মা, আমি বাবার রুমে যাচ্ছি। আচ্ছা যা তাহলে। এইদিকে ইরা ওর বাবার সাথে কথা বলতে থাকে। বাবা, কি করো তুমি? আর তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আর বলিস না মা, কোথায় থেকে কোন গুন্ডা এসে আমাকে ভয় দেখায়। কি বলে ওরা? আর বলিস না, ওরা বলে আমার কোম্পানি থেকে ওদের প্রতি মাসে $50,000 করে দিতে হবে। আব্বু, ডলার কি মগের মল্লুক নাকি যে চাইলেই দিতে হবে? এখন কি করব বল, না দিলে যে ওরা ঝামেলা করবে। আব্বু, তুমি এই নিয়ে টেনশন করো না, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় যাবে, আমার নাম বলবে, দেখবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। এটা কোন জায়গা? এটা আকাশ ভাইয়ের আস্তানা। তুমি চিন্তা করো না, উনি ভালো মানুষ, ওনার সাথে কথা বলো, উনি যদি তোমার সাথে থাকে তাহলে তোমার কোনো সমস্যা আর হবে না কখনো। আচ্ছা আমি কালই যাব। তা তুই কি জন্য এসেছিস? বাবা, আমি ইন্ডিয়ায় যাব কয়েকদিনের জন্য ঘুরতে। ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস তাহলে যা। ইরার বাবা রাজি হওয়াতে নদীকে কল দিয়ে জানিয়ে দেয়। কি রে, কল কেন দিলি? যাওয়ার পারমিশন পেয়ে গিয়েছি, এখন তুইও আমার সাথে যাবি, তাই তোর মাকে রাজি করা আগে। ঠিক আছে, আমি রাজি করিয়ে তোকে জানাবো। ওই কুত্তি, রাজি করিয়ে নিবি মানে রাজি করাতেই হবে।
আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাব। এই তো গুড গার্ল। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা রাখি। এইদিকে 2 দিন পর আবিরকে নিয়ে আকাশ বের হয় কলকাতায়। কেননা ওখানে গেলে আকাশ ওর সব কিছু ফিরে পাবার একটা চান্স আছে। কিছুক্ষণ পর ওরা দুজনে চলে আসে কলকাতায়। অন্যদিকে ইরা ও নদী ওরা দুজনে চলে আসে ইন্ডিয়ার দিকে। এইদিকে আকাশ ও আবির চলে আসে কলকাতায়। ওখানে গিয়ে নির্বাচন অফিসে যায়। কি চাই আপনাদের? একটা তথ্য লাগবে। এখানে তথ্য দেওয়া হয় না, এটা বেআইনি। এটাকে কি করে আইনি করতে হয় আমি ভালো করে জানি। এই নিন 10,000 রুপি, এখন তো দেওয়া যাবে। কি যে বলেন না স্যার, আসুন আমার সাথে। চলুন। লোকটা ওদের নিয়ে একটা কম্পিউটারের সামনে এসে হাজির। আমি যে ঠিকানা দিচ্ছি ওই ঠিকানার বর্তমানে কে কে জীবিত আছে এবং ওদের তথ্য লাগবে আমার। স্যার 5 মিনিট সময় দেন, আমি সব তথ্য দিচ্ছি। এরপর লোকটা তথ্য দেখতে থাকে। তথ্য দেখতে দেখতে চোখে পড়ে সবকিছু। লোকটা তথ্যগুলো প্রিন্ট করে নেয় এবং ওইগুলো আকাশের হাতে দেয়। এই নিন স্যার, আপনি যা চেয়েছেন সবই এখানে আছে। তা কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা চলি তাহলে। কিছু মনে না করলে একটা কথা বলবো কি? বলুন, কি কথা? কথাটা হচ্ছে স্যার, ওই পরিবারে কেউ বেঁচে নেই, শুধুমাত্র একজন ছাড়া। কে সে? ওনাদের একটা ছেলে আছে আর এর বাহিরে একটা মেয়ে আছে। ওই মেয়েটা তো ভোটার কার্ড আছে, কিন্তু এর বেশি কোনো তথ্য নেই। আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? ওনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে ওনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা এই তথ্যটা আপনি জোগাড় করতে পারবেন। ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে এখন আসি। একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? আমি যদি ভুল না করি, তুমি কি ওই ছেলে যে ছোটকালে চলে গিয়েছিলে? আঙ্কেল। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা যাও, দোয়া করি তোমার বোনকে যেন খুঁজে পাও। এই নাও 10,000 রুপি, এইগুলো তোমার কাছে রাখো। এইগুলো আপনার কাছে রেখে দিন, ধরে নিন আমি আপনার ছেলে হয়ে দিচ্ছি। ভালো থাকবেন। ওখান থেকে আসার পর আকাশ একজন হ্যাকার খুঁজতে থাকে, কেননা হ্যাকার বলে দিতে পারবে এই কার্ডে কোনো কিছু হয়েছে কিনা। সেজন্য অনেক সময়ের পর একজন হ্যাকার পেল। হ্যালো, আমি আকাশ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলেন? আমার কিছু ইনফরমেশন লাগবে, তবে খুব তাড়াতাড়ি। তার নাম্বার অথবা কোনো আইডেন্টি থাকলে সম্ভব হবে খুব তাড়াতাড়ি ভাবে। এই নিন ভোটার কার্ডের নাম্বার। এই ভোটার কার্ডের দ্বারা যা কিছু আছে সব ডিটেলস আমার চাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন। এই আইডি কার্ড দ্বারা যা কিছু আছে নাকি কোনো, আমি সব তথ্য আপনাকে খুব তাড়াতাড়িভাবে এনে দিচ্ছি। তাড়াতাড়ি। 10 মিনিট পর হ্যাকার সব তথ্য আকাশের সামনে এনে দেয়। এখানে তথ্য অনুযায়ী এই কার্ড দিয়ে 2টা বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। তার সাথে এই কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল সিম ক্রয় করা হয়েছে। সত্যি বলছেন? তাহলে আমাকে কি এই নাম্বারে বর্তমান লোকেশন বা এই নাম্বার কোন জায়গায় ঠিকানা দেওয়া হয়েছে তা কি জানতে পারি? জি জানতে পারবেন, আমি ওই সব কিছু বের করে দিচ্ছি। এই নিন 1 লক্ষ রুপি। লাগবে না স্যার, আপনার থেকে কি করে রুপি নেই। তাছাড়া কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার বোনকে পেতে আমাকে আপনি অবশ্যই সাহায্য করব। আপনি কি করে জানেন উনি আমার? আরে না, আমি একজন হ্যাকার, এটা আমার কাছে কোডিংয়ের তেমন কিছু না। তাহলে আমি যাচ্ছি। এরপর বেরিয়ে পড়ে আবিরকে নিয়ে। আবিরও কোনো প্রশ্ন করে না, ওখান থেকে চলে আসে হ্যাকারের দেওয়া ঠিকানায়। ওখানে আসার পর দেখে অনেক বড় একটা বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কতগুলো গাড়ি। ভিতরে ঢুকতে পারছে না এরা, কেননা অপরিচিত কাউকে ভিতরে ঢুকতে দেয় না। ওখানে যাওয়ার পর ওই নাম্বারে কল দেয়, কিন্তু কেউ কল ধরছে না। কিছুক্ষণ পর 2টা ছোট ছোট বাচ্চাদের বাড়ির সামনে খেলতে দেখে। তখন আশেপাশে খেয়াল করে বাড়ির দেওয়ালের পাশে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তার ভিতরে কতগুলো লোক বসে আছে, যাদের দেখে আকাশের অনেক সন্দেহ হয়, কেননা ওরা বারবার বাড়ির ভিতরে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ব্যাপারটা কি বলতো? আমিও তো তাই ভাবছি। আসলে ঘটনা কি? ওরা কি? ঠিক বলেছিস, আমার সামনে আমারই ভাগ্নে ভাগ্নিকে নিয়ে যাবে, তা কি হয়? ওদের তো তাহলে একটা উচিত শিক্ষা দিতেই হয়। চল। ওরা দুজন মিলে ওই লোকগুলোর কাছে যায়। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কে মানে, তা কি তোকে বলতে হবে? না বলতে চাইলে সমস্যা নেই, কিন্তু যে কথা বলা ছিল, এখানে যে কাজের জন্য এসেছো ওই কাজটা ছেড়ে দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে বিদায় হও। ওই তুই কে রে? আমাদের জ্ঞান দিতে এসেছিস? তোকে তো মেরে এখানেই রেখে দেব।
তাই নাকি? দেখি তোদের কত ক্ষমতা। এরপর শুরু হয় মারামারি। ওরা এদিকে মারামারি করতে থাকে, অন্যদিকে ঈশা ছাদের উপর থেকে সবকিছু দেখতে থাকে। ঈশা ভেবেছিল ওরা নিজেদের মধ্যে মারামারি করতেছে, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে কিছু ছেলে ঈশানী ও অদ্র ওদের দিকে আসতেছে। তখনই ঈশা বুঝতে পারে ওরা ঈশানী ও অদ্রকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তখন ঈশা চিৎকার করে সিকিউরিটিকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সিকিউরিটি ওই লোকগুলোকে মারতে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আবির, তুই ওদের দেখ, আমি ওদেরকে দেখতেছি। অন্যদিকে আবির ওদের দেখতেছে। আকাশ দেওয়াল টপকে ঈশানী ও অদ্রের কাছে যায়, সাথে ওই লোকগুলোকে মেরে বাচ্চা দুটোকে কোলে তুলে নেয়। তখন ওখানে ঈশা আসে। আকাশ ওদের কোলে নিয়ে ঈশার কাছে দেয়। ঠিক তখনই কেউ একজন এসে মাথায় আঘাত করে আকাশের, কিন্তু তবুও আকাশ ও আবির ওদের মেরে ওখান থেকে তাড়ালো। আকাশের এমন অবস্থা দেখে ঈশা বাসার ভিতর নিয়ে যায় এবং ডক্টরকে বলে মাথা ব্যান্ডেজ করতে বলে। মাথা ব্যান্ডেজ করা শেষ হলে রেস্ট নিতে থাকে। এখন চলুন এই অল্প সময়ে কিছু পরিচয় আপনাদের দিয়ে দেই। ঈশানী ও অদ্র হচ্ছে ঈশার ছেলে মেয়ে। ওরা খুবই দুষ্ট, আর ঈশার হাজব্যান্ড বিজনেস করে। এখন আপাতত এটুকু জেনে রাখুন। এখন চলুন গল্পে ফিরে যায়। ডক্টর ট্রিটমেন্ট করার পর ঈশা এসে আকাশের পাশে এসে বসে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে, ঈশাকে দেখতে পেয়ে না চাইতেও আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে। অনেক ব্যথা করছে তাই না? সেই জন্য এতটা কষ্ট হচ্ছে। এদিকে চুপ করে বিছানায় শুয়ে আছে। অন্যদিকে কিছুক্ষণ পর, আপু, ওর হয়তো আপনাকে দেখে আপন কারো কথা মনে পড়ে গিয়েছে। তাই শহরে কি তোমার কেউ নেই? আসলে আমার এই শহরে আগে ছিল, আমি এখন তাদের খোঁজার জন্য এসেছি। আমার ছেলে মেয়েদের বাঁচাতে গিয়ে আজকে তোমার এই অবস্থা। কি করে যে তোমাকে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আচ্ছা, তোমার এই শহরে কে কে আছে? এই শহরে আমার বাবা মা, বড় বোন ছিল, কিন্তু কোনো এক দুর্ঘটনায় আমি তাদের হারিয়ে ফেলি। কিন্তু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে সবাই ছিল। ছোট্টবেলায় ছোট ভাইকে হারিয়ে ফেলি। এরপর 5 বছর যেতে না যেতে বাবা মা মারা যায়। তারপর আমি বিয়ে করে এখন সংসার করতেছি। এরা হচ্ছে আমার ছেলে মেয়ে। আজকে তোমাদের জন্য ওরা ওখানে আছে। ওরা যদি ওদেরকে নিয়ে যেত, জানি না কি কি করতো ওদের সাথে। আচ্ছা, আমি ওদেরকে এখানে ডাকতেছি। ঈশানী, অদ্র, তোমরা এদিকে আসো আর তোমাদের মামাকে হাই বলো। মামা, মামা কেমন আছো? কষ্ট হচ্ছে তাই না? না মামনি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমরা দুজন প্রথম আমাকে মামা বলে ডেকেছ, তার বিনিময়ে তোমাদের তো কিছু দেওয়া দরকার। ও কি মজা, কি মজা, আমাদের চকলেট দেবে। মামনি, দেখছো না মামা অসুস্থ, তাই এখন বিরক্ত করা চলবে না। এসো তোমরা। না আম্মু, আমরা মামার কাছে থাকবো। কখনো কাউকে মামা বলে ডাকতে পারিনি, আজকে আমরা মামার কাছে থাকবো। এই নাও আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য গিফট। কি দরকার ছিল এইগুলো দেওয়ার? তবুও মামা হিসেবে এইটুকু তো করতেই পারি। কিন্তু আপনি তো ওদের সত্যিকারের মামা না যে এত লক্ষ রুপি চেন দিবেন ওদের। ধরে নিন না আমি ওদের মামা। তাছাড়া আমার বোন আমার কাছে থাকলে তো এতদিনে আমার বোনেরও পিচ্ছি পিচ্ছি বেবি থাকতো। তা তো থাকতো। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি তাদের জন্য খাবার রেডি করতেছি। ঈশা চলে যায়। অন্যদিকে আবির আকাশকে বলতে থাকে, সত্যি আজকে মনে হচ্ছে আপনার জীবনটা সার্থক হয়েছে। সার্থক হয়েছে। বোনের মুখ থেকে ভাই ডাক শুনেছি, আর মামা ডাকটাও শুনতে পেয়েছি। আর কি লাগে? সত্যি আপনার মতন এত কঠোর মানুষের মুখে এই কথা শুনে এত খুশি লাগতেছে যে বলার বাইরে। যতই মাফিয়া হই না কেন, ভিতরে ভিতরে আমি তো একজন মানুষ, তাই না? তাছাড়া আমার শুধু এতটুকু দেখার ইচ্ছে ছিল কেমন আছে আমার বোনটা। দেখা যখন হয়ে গিয়েছে তখন আমার কোনো টেনশন নেই। তাছাড়া বোন আমার খুশি আছে, এটাই আমার জন্য অনেক। ঠিক বলেছেন। এদিকে ঈশা রান্না করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর একটা গাড়ি আসে। গাড়ি থেকে নেমে লোকটা বাড়ির ভিতরে আসে। ওখানে আকাশের সাথে ঈশানী ও অদ্রকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। কেমন আছে তোমরা? তোমাদের কিছু হয়নি তো? আব্বু, আব্বু, মামা আমাদের বাঁচিয়েছে। সত্যি কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই, তবে আমার উপকার যখন করেছেন তখন আপনাদের জন্য আমি কিছু করতে চাই। কি লাগবে আপনাদের শুধু আমাকে বলবেন, আমি সব কিছু দিয়ে আপনাদের সাহায্য করব, কথা দিলাম। আমাদের কোনো সাহায্য লাগবে না, শুধু রুপি লাগবে। বলুন কত রুপি লাগবে? লোক কথাটা বলতে থাকে। তখন ওখানে ঈশা চলে আসে। ওদের রুপি লাগবে না। তুমি কি করে জানো?
কেননা ওনারা একটু আগে ঈশানীয় এদানিকে 2 লক্ষ করে মোট 4 লক্ষ রুপি চেন দিয়েছে। সেই থেকেই বুঝতে পারলাম। তুমিও কি বলো তো, একে তো আমাদের সাহায্য করতে গিয়ে এই অবস্থা ওনার, তার উপর তুমি ওনাদের থেকে। ওনার কোনো দোষ নেই, আমি দিয়েছি। আমি শুধু এই বাড়িতে 3 দিন থাকবো, শুধু এই উপকারটুকু করলেই হবে। ওইভাবে বলবেন না। তাছাড়া আপনারা চাইলে যত খুশি ততদিন এখানে থাকতে পারেন। আমার পরিবারকে বাঁচিয়েছেন, এর চেয়ে আর কি আছে চাওয়ার আমার। তবে আপনাদের সিকিউরিটিগুলো ঠিক নেই, ওরা এইভাবে ডিউটি করতে থাকলে তো সমস্যা হয়ে যাবে। কিন্তু কি করব, এর চেয়ে ভালো সিকিউরিটি পাইনি। কিছু মনে না করলে আমি সিকিউরিটির ব্যবস্থা করে দিব। ওদের কোনো মাইনে দিতে হবে না, শুধু থাকার জায়গাটা আর খাবার দিলেই হবে। কি বলছেন? তাহলে তো ভালোই হবে, কিন্তু ওরা মানে কেন নিবে না? আমি ব্যবস্থা করে দিব, ওরা নিজের জীবন দিয়ে দিবে, তবুও আপনাদের কোনো ক্ষতি হতে দিবে না ওরা। আপনি তো আমাদের ঋণের উপর ঋণ করে দিচ্ছেন, যদিও আমাদের সাথে আপনারা কোনো সম্পর্ক নেই। ধরে নিন আমি আমার পরিবারের জন্য করতেছি। তুই ফ্রেশ হতে যাও, আমি ওনাদের খাবার দিচ্ছি। খাবার এনে দেয়। এদিকে আদিত্য রুমে যায় ফ্রেশ হতে, সাথে করে ঈশানু ও অর্জকে নিয়ে যায়। অন্যদিকে আকাশ হাত দিয়ে খেতে পাচ্ছে না, তাই ঈশা হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। এজন্য আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তা দেখে ঈশানী বলে, খাবারে কি বেশি ঝাল হয়েছে? দই এনে দেবো কি? খাবারের চাল বেশি হয়নি, আসলে আমাকে ছোটবেলায় আমার বড় বোন এইভাবে খাইয়ে দিত, তা চিন্তা করে কান্না পাচ্ছে। আমি আমার ছোট ভাইকে এইভাবে খাইয়ে দিতাম। আজকে তুমি আমার ছোট ভাইয়ের মতোই থাকবে, আমাকে বোন বলে ডাকতে পারো। ঠিক আছে, ডাকবো। এখন তাহলে লক্ষ্মী ভাইয়ের মতো খেয়ে নাও। কিছুক্ষণ পর খাবার খাওয়া শেষ করে ঈশানী চলে যায়। অন্যদিকে আকাশ ও আবির বসে আছে। তখন আবিরকে সবকিছু বুঝিয়ে দেয়, কিভাবে কি করতে হবে না হবে। তার সাথে আকাশের এই বাড়িতে থাকার কারণগুলো আবিরকে বলে, কেননা আবির এই নিয়ে প্রশ্ন করবে তা আকাশ বুঝতে পেরেছে, তাই সবকিছু আগে থেকে জানিয়ে দেয়। রাত হয়ে যাওয়াতে ওরা শুয়ে পড়ে। অন্যদিকে একবার ইরা ও নদীর কাছ থেকে ঘুরে আসি, কেননা ওরা কোন পর্যন্ত এসেছে তা তো জানাই হয়নি। কেননা পরে বলবেন আকাশ নিজের পরিবারকে পেয়ে নায়িকাকে ভুলে গেছে, তাই কাউকে দূরে সরিয়ে রাখা যাবে না। তাহলে চলুন একটু ঘুরে আসি। ইরা ও নদী ওরা দুজনে এসে হোটেলে ওঠে। ওখানে দুজন সারাক্ষণ বকাবকি করতে করতে সময় পার করে দেয়। রাতের বেলা ওরা নিজেদের বিছানায় শুয়ে আছে। তখন নদী প্রশ্ন করে, একটা প্রশ্ন করব কি তোকে? কি প্রশ্ন বল? আমরা তো এখানে এসে গেলাম, কিন্তু আমরা ঘুরবো কোথায়? কোনো চিন্তা নেই, আসার সময় সব জেনে এসেছি, কোনো সমস্যা হবে না। এখন ঘুমা, কাল সকালে বের হব। কোথায় যাবি? কোথায় আবার, শপিং করতে। তাছাড়া এখানে যখন এসেছি তখন শপিং করব, তারপর ঘুরবো। কেননা অনেক ছবি ওঠাতে হবে, নয়তো সব বৃথাই যাবে। এখন তুই ঘুমা, নয়তো তোর জন্য তো আমি ঘুমাতেও পারবো না। সরকুত্তি, ভালোর জন্যই বলেছি, তুই কিনা সেখানে। তুই ঘুমাবি, নয়তো লাথি মেরে নিচে ফেলে দিব এখন। কি এত বড় কথা? এরপর শুরু হলো ওদের দুজনের মধ্যে ঝগড়া। একে একে মারামারি করতে করতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন সকালে আকাশ ও আবির বাসা থেকে বের হয়, কেননা ওদের কিছু কাজ ছিল সেজন্য। যদিও ঈশা মানা করেছিল, কিন্তু অল্প সময়ের কথা বলে চলে আসে বাহিরে। অন্যদিকে ইরা ও নদী বের হয় শপিং করার জন্য। ওরা যে শপিং মলে এসেছে, ভাগ্যক্রমে আকাশ ও আবির ওই শপিং মলে এসেছে। তবে ওরা দুজন দুই দিকে। কিছুক্ষণ পর, এই আমি কি দেখেছি? কোন ছেলেকে দেখলি ওইভাবে? তুই যে ছেলেকে খুঁজছিস ওকে। তুই কার কথা বলছিস? সামনে তাকিয়ে দেখ, আমি কার কথা বলছি। দেখি তো সামনে কি আছে। ইরা যখন তাকাতে যাবে তখন কাউকে দেখতে পেল না, কেননা ওরা যে দোকানে ছিল ওই দোকান থেকে আকাশকে দেখা যাচ্ছিল। কিন্তু ততক্ষণে ওরা বেরিয়ে পড়ে। ওই সময়ের পর তাকাই, যার কারণে ওরা কিছু দেখতে পায়নি, তা দেখতে পেরে। কই রে, আমি তো কিছুই দেখতে পেলাম না। দেখবি কি করে, ওরা তো চলে গেছে। কখন গেল আর কে গেল? ও আগে বলতে তো দিবি, একটা টেপ রেকর্ডের মতো শুধু বলতেই আছিস। আচ্ছা চুপ থাকলাম, এখন তো বল। আচ্ছা আগে শপিং করি, তারপর না হয় বাকিটা দেখবো আর গাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে, এখন তাহলে চল। ওরা দুজনে শপিং করতে থাকে। অন্যদিকে আকাশ ও আবির সিকিউরিটির ব্যবস্থা করে, সবকিছু ঠিক করে ওদের বাড়িতে নিয়ে আসে। তার সাথে সিকিউরিটিগুলোকে বলে, তোমাদের আমি এখন যে বাড়িতে নিয়ে যাব, ওই বাড়িতে খুব সাবধানে সিকিউরিটি দিবে, কেউ যেন তোমাদের সন্দেহ করতে না পারে।
কারণ নিজের প্রাণ দিয়ে হলেও ওদের রক্ষা করবে। চিন্তা করবেন না, আমরা সিকিউরিটির বেশে থাকবো আর সর্বদাই ওনাদের রক্ষা করব। আপনাকে এ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। ওকে, তাহলে এখন আমার সাথে চলো। এরপর আকাশ ওদের নিয়ে বাড়িতে আসে এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এতে করে সবাই ওদের চিনে রাখে। অন্যদিকে ইরা ও নদী শপিং করে ফিরছিল, তখন ইরা বলে, এখন বল, তখন কি দেখাতে চেয়েছিলি? বললে কি তুই বিশ্বাস করবি? উফস, আগে বলে তো দেখি। আমি আকাশ ভাইয়াকে দেখেছি। কি? সত্যি। দূর, ওরা এখানে কি করে আসবে? তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। হতেও পারে, হয়তো ভুল দেখেছি। ভুলই হবে, কেননা ওরা এখানে কি করে আসবে? এখন চিন্তা বাদ দিয়ে হোটেলে গিয়ে ঘুমাবি, কাল থেকে ঘুরবো। ওকে, তাহলে ড্রেসগুলো ভালো করে দেখবো। দেখেছি, সাথে চোখগুলোও ঠিক করে রাখছি, নয়তো কি দরখতে গিয়ে আবার কি দেখে ফেলেছিস? ওই, তুই কি চুপ করবি নাকি তোর মাথাটা আমি ফাটিয়ে দিব? পরদিন সকালবেলা ওরা ঘুম থেকে উঠে যে যার মতো করে ঘুরতে থাকে। এভাবে 5 ঘন্টা যাওয়ার পর ইরা ও আকাশকে দেখতে পায়। তবে এবার আকাশ একা আসেনি, ওর সাথে অজ্র আর ঈশানও ছিল। সেজন্য ইরা ভাবতে থাকে, কি ব্যাপার, এই যদি আকাশ হয় তাহলে বাকি বাচ্চাগুলো কে এরা? আমি যে ওই দিন তোকে বলেছি, কিন্তু তুই তো আমার কথা একটুও শুনলি না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না এটা আকাশই। আমার তো বিশ্বাস হয়ে গিয়েছে, কেননা এই ছেলেগুলো কে হবে ওর, যে ওদের নিয়ে ঘুরতে এসেছে? এমনও তো হতে পারে এই ছেলেটা আকাশের মতো দেখতে হয়েছে। তাছাড়া এই বাচ্চাগুলো তো একে মামা মামা করে ডাকতেছে। তাহলে এখন কি বলবি বল? আমিও তো তাই ভাবছি, এখন কি গিয়ে জিজ্ঞেস করবি? চল। ওরা দুজন যেতে থাকে। ঠিক তখনই আকাশ ওদের নিয়ে গাড়ি করে চলে যায়। এরা অনেকবার ডাকাডাকি করার পরও কোনো কাজ হলো না। কিছুক্ষণ পর, আমার মনে হয় এটা আকাশ না। তুই কি করে জানিস? কেননা আকাশের তো কেউ নেই, তাছাড়া আকাশ থাকে আমেরিকায়, এটা তো ইন্ডিয়া, তাই এখানে ওর থাকার কোনো মানেই হয় না। হয়তো ওর মতো দেখতে। হতেও পারে। আচ্ছা, আমরা চল ঘুরতে যাই। চল, পাহাড়ের ওই দিকটাই যাই। ওরা দুজন চলে যায়। আকাশ ও আবির ওরা ঈশানী ও অদ্রকে নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে ওরা দুজনে গিয়ে ঈশাকে জড়িয়ে ধরে। মামা, পাপা, মামা আজকে আমাদের নিয়ে অনেক ঘুরেছে, কত মজা করেছি আমরা। বিকেলে আবার যাব। না শোনা, বিকেলে কোথাও যাওয়া হবে না, মামাদের রেস্ট নিতে দাও। তোমরা এখন রুমে গিয়ে রেস্ট নাও। শুনলাম আপনার বিজনেস কি যেন সমস্যা হয়েছে। আর বলবেন না, আমার বিজনেসে কিছু গুন্ডা চাঁদা চাই। আমি না করেছিলাম বলে কত হুমকি দিয়েছে আমাকে। কাল তাহলে ওদের কাছে আমাকে নিয়ে যাবেন। কেন বলুন তো? তাহলে ওদের সাথে কথা বলে দেখতাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এদিকে ইরা আর নদী ওরা নিজেদের হোটেলে চলে আসে। এদিকে ইরা আকাশে কয়েকটা ছবি তুলে নেয় এবং ছবিগুলো নিয়ে নেটে কাজ করতে থাকে। কেননা আজকাল যারা সেলিব্রিটি তাদের অনেকের ছবি নেটে পাওয়া যায়, তাই ছবিতে সার্চ করে অনেক তথ্য পায়। এই তথ্যগুলো ইরা মন দিয়ে দেখতে থাকে। তখন নদী এসে ঝামেলা বাঁধিয়ে দেয়। কি রে, কি করতেছিস? এই তো কাজ করতেছি, তুই কি দেখছিস না? কি কাজ করছিস তুই? তাছাড়া তুই আকাশের ছবি কেন নিজের কাছে রেখেছিস? কোনো না কোনো একটা কারণ তো অবশ্যই আছে। আমি আসলে আকাশের সম্পর্কে কিছু পাই কিনা তাই দেখার চেষ্টা করে যাচ্ছি। তো কিছু পেলি? না রে, তবে ওর নামে আরো অনেক কিছু দেখেছি, কিন্তু এটাও কিনা তা এখনো জানি না। এখন তাহলে উপায় কি? ওর সাথে দেখা করি, দেখি ও কি বলে। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ আবিরকে নিয়ে আদিত্য অফিসে যায়। ঈশা থেকে ঠিকানা নিয়ে ঠিকানা পেয়ে ওই অফিসে চলে আসে। ওই অফিসে এসে দেখে ইরা ও নদী আগে থেকে ওখানে বসে আছে। ওদের দেখে চিনে ফেলে আকাশ, কিন্তু এখন কি করবে তাই ভেবে পাচ্ছে না। সেজন্য ওখান থেকে যেই পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখনই নদী ও ইরা দেখে ফেলে এবং ওদের ডাক দেয়। এক্সকিউজ মি। আকাশ চুপ করে আছে, তাই ইরা একটু দাঁড়িয়ে আকাশের সামনে যায় পাশ কাটিয়ে। কি ব্যাপার, আপনাকে এত করে ডাকছি, আপনি কোনো উত্তর দেখি দিচ্ছেন না? জি, আমাকে বলছেন? তাছাড়া আপনি আমাকে কেন রাখছেন? আপনি ছাড়া কি এখানে কেউ আছে যে তাকে ডাকবো? তাছাড়া আপনাকে প্রয়োজনে ডেকেছি, তার যে কথাটা বলতে এসেছি
আপনি ইন্ডিয়ায় কখন এলেন? এই তো 7 দিন। এরপর আকাশ আবিরের মুখে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, আমি জন্মের পর থেকে এখানে থাকি। কিন্তু ইনি তো মাত্র 7 দিন বলল। আসলে ও এসেছে 7 দিন হলো, কিন্তু আমি এখানে থাকি। কি বলেন? আপনাকে তো আমরা দুজনে। না, কিচ্ছু না, আপনি যেতে পারেন। ধন্যবাদ, আজকে তাহলে আসি। একটা কথা বলবো কি? কি কথা? আপনি এই অফিসে কেন? এই অফিসের মালিক আমার দুলাভাই হয়, তাই এখানে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু আপনার সে কখন থেকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, ব্যাপারটা কি বলেন তো? আসলে আপনার চেহারা একজনের সাথে ফুল মিলে যায়, তাই আমি আপনাকে ওই মনে করেছিলাম। হয়তো তাকে ভালোবাসেন, সেজন্য এমনটা মনে হয়েছে। আমি তো ওই খ্যাতমার্কা ছেলেকে বিয়ে তো দূরের কথা, আমি ওকে সহ্যই করতে পারি না। কেন পারেন না? এরা কিছু বলতে যাবে, তখনই একজন লোক এসে আকাশ ও আবিকে ভিতরে আসতে বলে। ওরা দুজনে ভিতরে চলে যায়। ইরা ও নদী ওরা ওদের কাজে আরেকটা জায়গায় চলে যায়। ওখানে আসার পর, তোমরা এসে গিয়েছো? এ নিয়ে আমার থেকে চাঁদা চেয়েছে। কি রে, তুই এমন একটা ছেলেকে তুলে নিয়ে এসেছিস, একে তো আমার পিস্তল দেখলেই তো ভয় চলে যাবে। কি বলে এরা? আচ্ছা যাকগে সেসব কথা। এখানকার আপনাদের বড় বস যিনি, ওনার সাথে একটা কথা বলা যাবে কি? ওনার সাথে কোনো কথা বলবেন? আসলে আপনাকে না বলে ওনাকে বলবো, তাহলে ভালো হবে। ঠিক আছে, কল দিচ্ছি, তবে বেশি উল্টাপাল্টা কিছু বলবেন না। ওকে, তাই হবে। লোকটা কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর ওদের বস কল ধরে। বল, কি হয়েছে? ওই লোকটা কি রুপি দিয়েছে? লোকটা রুপি দেয়নি, কিন্তু ওই লোকটার সাথে আরো দুজন বসে আছে, ওনারা আপনার সাথে কথা বলতে চায়। কে ওরা? দে তো ওদের কাছে। ওকে বস, দিচ্ছি। আকাশ ফোন নিয়ে কথা বলতে থাকে। কে রে তুই? আমার নাম আকাশ। কোন আকাশ? একে। কি একে? একে। তোর লোকেরা এখানে এসেছে চাঁদা নিতে, এখন বল ওদের কি করব? আপনি একটুও চিন্তা করবেন না, আপনি ফোন ওর কাছে দিন, আমি ওকে সব বলে দিব। দিচ্ছি। ফোন দিলে লোকটা কথা বলে। লোকটা কথা বলে আর ভয়ে আছে, কেননা ওদের বস কিছু কথা বলছে, সেজন্য এমনটা হয়েছে। লোকটা কথা বলা শেষ করে ওখান থেকে চলে যায়। লোকটা যাওয়ার পর আদিত্য, কি ব্যাপার, আপনি নাম বললেন যে? ওনারা এক কথায় কোনো রূপে নেয়নি। ওই কিছু না, এখন তাহলে আমি আসি। তাছাড়া আমি আজকে চলে যাব। তা এখানে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে? আসলে আমি তো এখানে সব সময় থাকতে পারবো না, নিজে তো কাজ করতে হবে। তুমি চাইলে তো আমার এখানে চাকরি নিয়ে কাজ করতে পারো। আসলে আমি আমেরিকায় থাকি, ওখানে আমার নিজের সব কিছু আছে। এখানে এসেছি কয়েকদিন বেড়াতে। কি বলেন, আপনি এখানে থাকেন? আমি তো ভেবেছিলাম এখনো বেকার। সমস্যা নেই, তাছাড়া আমি 1 মাস পর এই ইন্ডিয়া ছেড়ে চলে যাব। তাহলে এই 1 মাস আমাদের সাথে থাকো। থাকতে পারি, কিন্তু তাতে আপনাদের একটু সমস্যা হতে পারে। কি ধরনের? এই তো, আমি মাঝে মাঝে রাতে বাসায় ফিরবো না, আবার দেখা যাবে 2-3 দিন পর একদিন আসবো। কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা হবে আসবেন। তাছাড়া আমি ঈশাকে সবটা বলে দেব। আচ্ছা, তাহলে আমি এখন যাই। আবিকে নিয়ে চলে আসে। কিছুদিন পর আকাশের শহর ঘোরানো শেষ হলো। শহর ঘুরে আকাশ ওদের বসের কাছে গেল। কি ব্যাপার, এত দেরি কেন? কাজ ছিল তাই। আচ্ছা, এখন আমাকে কি কাজ করতে হবে তা বলেন। তোমাকে একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? তার সাথে ছবি ও ডিটেলস সব পাঠিয়ে দিন, কাজ হয়ে যাবে। বস ছবি বের করে দিল। ছবি দেখে আকাশ ভাবতে থাকে এবং হাসতে থাকে। এই লোকটাকে মারার জন্য আমাকে বলছেন? একে তো আপনি নিজেই মেরে ফেলতে পারেন। তাছাড়া আপনার কাছে এত লোক আছে, এদের কাউকে বললেই তো হয়ে যায় কাজ। এই লোকটাকে দেখতে যতটা সাধারণ দেখতে, এই লোকটা কিন্তু ততটা সাধারণ লোক নয়। এই লোকটার লক্ষ লক্ষ কোটি রুপির মালিক। তার সাথে এই লোকের এত ধন সম্পত্তি যা বলার বাইরে। তার উপর অনেক ক্ষমতা ওনার সাথে পাঙ্গা নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আপনাকে ডেকেছি, ওনাকে মারতে পারলে এই মুম্বাই শহর আপনাকে দেব। ওকে, আমি তাহলে কাজে লেগে পড়ি। তবে আপনার কোনো লোক আমাকে ফলো করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আমাদের এই কাজটা করতে কতদিন লাগবে সময়? আমি আর আবির বের হব, তার সাথে কাজ শেষ করে যোগাযোগ করব। কেননা এত বড় একটা কাজ, অনেক দিন সময় লাগতে পারে। আমি বাইরে থেকে লোক আনব। চাইলে আমাদের লোক নিতে পারেন। আমার তা প্রয়োজন পড়বে না। এখন তাহলে গেলাম। ওরা বের হয়ে আসার পর আবির জিজ্ঞেস করে,
আমি মুম্বাই শহরটা চাই না। তাহলে কি চাস তুই? আমি চাই ওকে মেরে এই পুরো শহরটা রাজত্ব করব। এতে আবির অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু ওরা যদি জানতে পারে তাহলে কি হবে? আর একবার কি ভেবে দেখেছিস? যদি লোকটাকে মারতে পারি তাহলে ওদের মারতে তো আমার কম সময় লাগবে না। সত্যি ভাই, আপনার মাথায় কি চলতেছে তা বোঝাই মুশকিল। পরে জানতে পারবি। এই ইন্ডিয়ার রাজত্ব করব আমি, আর তুই করবি মুম্বাই শহরটা। কিন্তু আমাকে এত কিছু কেন দিচ্ছিস? কারণ তুই আর রবি আমার বন্ধু। যদি তোদের কিছু না দেই তাহলে তো তোরা আমাকে ভুল বুঝবি, বলবি যে তোদের জন্য কিছু করিনি আমি। বন্ধু, এমন করে বলিস না। তুই না থাকলে আমরা এতদিন কোথায় থাকতাম তাই তো জানতাম না। তোর দয়াতে আমরা বেঁচে আছি, এমন কথা আর কখনো বলবি না তুই। মনে রাখিস, আমরা তোর কাছে থাকতে চাই। তুই আমাদের জন্য কি করেছিস বা কি করিসনি তা নিয়ে আমাদের একটু মাথা ব্যথা নেই। শুধু তুই আমাদের তোর পায়ের কাছে একটু ঠাঁই দিলেই হবে। আচ্ছা, এই কথা বাইরে কেউ যেন না জানে। অন্যদিকে পরের দিন সকালে ওরা দুজন বের হয়ে চলে আসে হোটেলে, কেননা ওখান থেকে আরও কিছু তথ্য ওরা পাবে। সেজন্য কিছুক্ষণ পর ওরা ওখানে ইরা ও নদীকে দেখতে পায়। ওদের সাথে ঈশানী, অদ্র, আদিত্য ওদের দেখে কিছুটা চমকে ওঠে, কেননা একসাথে এতজনকে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কী কারণে এমনটা হয়েছে। যদি কেউ না বুঝে থাকেন তাহলে এটা তাদের জন্য। ইরা ও নদীর সাথে আকাশের বোন ও দোলাভাইয়ের কি সম্পর্ক থাকতে পারে তা নিয়ে ভাবছেন। তখনই আবির পিছন থেকে হাত রাখতেই আকাশ চমকে নিয়ে উল্টো হাত ধরিয়ে ফেলে মারার জন্য, কিন্তু আবিরকে দেখে হাত নামিয়ে নেয়। এতে আবির ভয় পেয়ে যায়। ও তুই কি জানিস না আমার পিছনে কেউ হাত দিলে আমি তাদের সাথে কি করি? আরে এখানে আমাদের শত্রু কে থাকবে যে আমাদের ক্ষতি করবে? এরই মধ্যে ভুলে গেলি এই নিয়ে আমাদের উপরে 3 বার হামলা হয়েছে। তুই কি তা ভুলে গিয়েছিস? ভুলিনি। আচ্ছা এখন বল, কি দেখতেছিস ওইদিকে? আমার পরিবারের সবাই এরার সাথে। ওদের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? তাহলে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে নিস। চল, আমরা নিজেদের কাজ করতে থাকি। চল। কিন্তু এখানে কি কাজ করাবো? এখানে শিবাকে নিয়ে অনেক তথ্য পাওয়া যাবে, তাই আমি এখানে এসেছি। তুই শুধু আমার সাথে থাকবি। তার আগে আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে। ওকে চল। এদিকে ওরা দুজন তৈরি হতে থাকুক, অন্যদিকে আমরা চলুন দেখে আসি ওরা 6 জন কি করে। ওরা